হ্যালো বাচ্চারা, এমসিকিউ সলভ করতে গেলে তুমি একটা জিনিস মাঝে মাঝে দেখবা যে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু সেখান থেকে কোনো এমসিকিউ আসে নাই বা তোমার এক্সপেকটেশন অনুযায়ী এমসিকিউ আসে নাই। তার মানে কি সেই টপিকটা লেস ইম্পর্টেন্ট বা সেটা আমরা স্কিপ করব না? অবশ্যই দেখবা যে সেখান থেকে আবার রিটেনে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে। সো আমরা যখন এমসিকিউ ক্লাস করব বা আমরা এমসিকিউ সলভ করব, হোয়াট এভার ইট ইজ, কখনোই এমসিকিউর সাথে তুমি রিটেনের কম্প্যারিজন ছাড়া একটা টপিককে তুমি মূল্যায়ন করতে পারবা না। ঠিক আছে? শুধুমাত্র এমসিকিউ ক্লাস দেখে তুমি বুঝতে পারবা না যে কোন টপিকটা কতটা ইম্পর্টেন্ট, সেটার জন্য তোমাকে রিটেনের সাথে কম্প্যারিজন করতে হবে। সো যখন আমরা এমসিকিউ ক্লাস দেখব বা এমসিকিউ সলভ করব, তখন আমাদের মেইন উদ্দেশ্যটাই থাকবে যে এমসিকিউ কী টাইপের আসে এবং এমসিকিউ স্ট্রাকচারগুলো কীরকম হয়, কিন্তু সেটা দিয়ে কখনোই একটা টপিকের কি বলে এটাকে গুরুত্ব তুমি বিবেচনা করতে পারবা না। ঠিক আছে? এই কথাগুলো কেন বললাম, আমি নিজেই মাঝে মধ্যে দেখি যে অনেক ইম্পর্টেন্ট টপিক থেকে এমসিকিউ আসে না বা আসলেও খুবই কম আসছে। সো সেটা দেখে, যেটা ক্লাসে ধরো অনেক ইম্পর্টেন্স দিয়ে আমরা পড়াই, তো সেটা দেখে তুমি যদি ভাবো যে এটা লেস ইম্পর্টেন্ট, পরীক্ষার আগে এটা স্কিপ করলে চলবে, তাহলে কিন্তু কট। সো এই জায়গাগুলোতে একটু সতর্ক হইতে হবে। ঠিক আছে? তো আজকে আমরা পড়াশোনা করবো হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন নিয়ে। এখান থেকে মোটামুটি এমসিকিউ আসে, রিটার্ন ভালোই আসে। সো আমরা স্টার্ট করি, খুব বেশিক্ষণ লাগবে না। চলো। আচ্ছা, বিভিন্ন ব্লকের মৌল ও তার সাধারণ ধর্মাবলী থেকে কি টাইপের কোশ্চেন আসে একটু দেখি। বলছে পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যা 22 বিশিষ্ট মৌলটির অবস্থান নির্ণয় করো। পারমাণবিক সংখ্যা 22। পারমাণবিক সংখ্যা 22 কার? পারমাণবিক সংখ্যা 22 হচ্ছে টাইটানিয়ামের, তাই না? টাইটানিয়াম কত? 22। আচ্ছা, এটার ইলেকট্রন বিন্যাস কি? আর্গনের 18, আর্গনের 18, 3d2 4s2, এই যে এটা, তাই না? 3d2 4s2। এখন আমাদেরকে বলছে এটার অবস্থান নির্ণয় করার জন্য। অবস্থান, তো অবস্থান নির্ণয় করার জন্য ভাইয়া খেয়াল করো, তার শেষ ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে? এই যে চতুর্থ শক্তি স্তরে আছে, তাই না? মানে ম্যাক্সিমাম কোন শক্তি স্তর পর্যন্ত পৌঁছাইছে? চতুর্থ শক্তি স্তর পর্যন্ত পৌঁছাইছে। তাহলে তার পর্যায় কোনটা হবে? পর্যায় কোনটা হবে? পর্যায় হবে 4, চতুর্থ পর্যায়, তাই না? চতুর্থ পর্যায়। এবং এরপরে যদি আমরা গ্রুপ নির্ণয় করি, কি নির্ণয় করব? গ্রুপ নির্ণয় করব। তো এইটা যেহেতু একটা ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্টের গ্রুপটা আমরা কিভাবে নির্ণয় করি? এই যে n-1d, যেটা এই যে n-1d, এইটার যে ইলেকট্রন সংখ্যা এবং আমার ns, এইটার যে ইলেকট্রন সংখ্যা, এই দুইটা আমরা যোগ করব, তাই না? তো এটা যদি যোগ করি, খেয়াল করো ভাইয়া, 3d-তে কয়টা আছে? 3d-তে ইলেকট্রন আছে 2টা, যোগ 4s ইলেকট্রন আছে কয়টা? 2টা। তাহলে আমাদের গ্রুপ কত হবে? 2 দুগুণে 4, 4। ঠিক আছে? তাহলে আমাদের পর্যায় পিরিয়ড হচ্ছে কত? 4, আর গ্রুপ হচ্ছে কত? 4, 4। ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসতেছে ভাইয়া? অ্যান্সার আসতেছে এই যে পিরিয়ড 4, গ্রুপ 4, এইটা। ক্লিয়ার? ওকে, আমরা যাই পরেরটাতে। আচ্ছা, এ ওয়াই এ এবং বি ওয়াই সি মৌল দুইটির মধ্যে দেয়া আছে কি? দেয়া আছে বি মাইনাস এ ইকুয়াল টু 5। এখন বলছে ওয়াই মৌলটির শ্রেণী নির্ণয় করো। ওয়াই মৌলটির শ্রেণী নির্ণয় করতে বলছে, গ্রুপ নির্ণয় করতে বলছে। আচ্ছা ভাইয়া, পর্যায় সারণীতে এই যে এই পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এক্স্যাক্টলি সেম এরকম মৌল কোনটা বলো তো? পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এক্স্যাক্টলি সেম এরকম মৌল কোনটা? এরকম মৌল হচ্ছে একটাই আছে, সেটা কি? সেটা হচ্ছে হাইড্রোজেন, তাই না? তাহলে যে ওয়াই এ এই যে মৌলটা, এটা বেসিক্যালি কত? এটা বেসিক্যালি হচ্ছে এই যে এটা হাইড্রোজেন 1, 1, এইটা, তাই না? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি না যে এ ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 1। তো এ ইকুয়াল টু যদি 1 হয় ভাইয়া, তাহলে আমরা এইখান থেকে বি এর মানটা বের করতে পারবো। দেওয়া আছে কি? বি মাইনাস এ ইকুয়াল টু 1। তাহলে বি কত? 5 দেওয়া আছে, তাই না? 5 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বি এর মান বের করতে পারবো। এ 5 প্লাস 1 এর মান কত? 1, তার মানে হচ্ছে 6। তো 6 যদি হয়, তাহলে একটু খেয়াল করো, এই যে এইটা, এই মৌলটা উপরে সি কত আমরা জানি না, আমাদের জানার দরকার নাই। বি এর মান কত পাইছি? 6।
6। এখন নিচে যেটা আছে এটা কি, এটা পারমাণবিক সংখ্যা। তো পর্যায় সারণীতে আর যাই হোক, হ্যাঁ, তোমার আমরা আইসোটোপ দেখি, এটা দেখি, সেটা দেখি, সব কিছুতে মানে আইসোবার বলো, যত কিছুই হোক, একটা মৌলের জন্য পারমাণবিক সংখ্যা একই হইতে পারে, ভর সংখ্যা ভিন্ন হইতে পারে, যেগুলো আমরা আইসোবারে দেখি, কিন্তু পারমাণবিক সংখ্যা একটা মৌলের জন্য ফিক্সড। তো পারমাণবিক সংখ্যা 6 পর্যায় সারণীতে এই মৌল কোনটা? এই মৌল হচ্ছে কার্বন। কোনটা? কার্বন। কার্বনের 6। তো এখন কার্বন কততে আছে? কার্বন গ্রুপ 14তে আছে। কার্বন পর্যন্ত আসতে পারলে বাকি আর কিছু চিন্তা করার দরকার নেই, আবার ওই ইলেকট্রন বিন্যাস দেখে ওইটা কোনটা ওই কি এত কিছু কল্পনা করার দরকার নাই। কার্বন আছে, কার্বন 14তে, সিম্পল অ্যান্সার। ঠিক আছে, তো জাস্ট এইখানেই মূলত ট্রিকটা ছিল, বাকি সব সেম। ক্লিয়ার? তাহলে হোপফুলি আমরা পারবো এটা। কোন ধাতু বাংলাদেশের স্বাভাবিক তাপমাত্রায় শীতকালে কঠিন কিন্তু গরমকালে তরল থাকতে পারে? আচ্ছা, বলছে একটা ধাতু যেটা শীতকালে কঠিন অবস্থায় থাকে, শীতকালে কঠিন কিন্তু গরমকালে হচ্ছে তরল থাকতে পারে। এগুলো মুখস্থ নির্ভর কোশ্চেন, হ্যাঁ, এগুলা মুখস্থ নির্ভর কোশ্চেন। আচ্ছা, এইখানে ধাতুটা হচ্ছে সিজিয়াম। সিজিয়াম, এই সিজিয়ামের গলনাঙ্ক হচ্ছে 28.5 ডিগ্রি সেলসিয়াস। 28.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে স্যাররা একটু খেয়াল করেন, আমরা যদি এই যে আজকের কথাই চিন্তা করেন, আজকে বাংলাদেশে শৈত্যপ্রবাহ চলতেছে বাইরে, এখন শীতকালে আমাদের থাকে কত, আমাদের তাপমাত্রা থাকে কত, 25-এর নিচে থাকে, তাই না? শীতের সময় কত থাকে? 25-এর নিচে থাকে, 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। তো এই জন্য এই সময়টাতে বস কঠিন হিসাবে থাকতে পারে। কিন্তু যখনই গরমকাল আসে, গরমকালে আমাদের তাপমাত্রা মোটামুটি লাস্ট কয়েক সিজনে আমরা 40 ডিগ্রি পর্যন্ত, 40+ পর্যন্ত গেছি, তাই না? আগামী আরও কয়েক বছর হয়তো 60-70-এ গিয়ে আমরা গ্রিল হয়ে যাব সবাই। তো গরমের সময় যখন এইটা 28.5 ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি হয়ে যাবে টেম্পারেচারটা, তখন এটা কি হয়ে যায়? গলে তরল হয়ে যায়। তাহলে আমাদের অ্যান্সার কোনটা ভাইয়া? অ্যান্সার হচ্ছে সিজিয়াম। অ্যান্সার হচ্ছে সিজিয়াম, এই যে এটা। ঠিক আছে। আচ্ছা, আধুনিক পর্যায় সারণীতে বোরনের সাথে তির্যক সম্পর্ক কোন মৌলটির? তির্যক সম্পর্ক আমরা যদি একটু লিখে ফেলি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, হ্যাঁ, কার্বন, এদিকে ধরো লিথিয়ামের নিচে কি আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এরপরে ফসফরাস, এটা সেটা। তো তির্যক সম্পর্ক কোনটা ভাইয়া? এই যে আড়াআড়িভাবে, কোনাকুনিভাবে যে সম্পর্কটা, এই যে সম্পর্কটা, এটা হচ্ছে আমার তির্যক সম্পর্ক, তাই না? তাহলে বোরনের সাথে আমাদের তির্যক সম্পর্ক কার আছে? সিলিকনের আছে, এই যে এটা। যদি বেরিলিয়াম জিজ্ঞেস করতো অ্যালুমিনিয়াম, লিথিয়াম জিজ্ঞেস করলে ম্যাগনেসিয়াম, এরকম আর কি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা? বোরনের সাথে সিলিকন। সিলিকনের হচ্ছে আমাদের তির্যক সম্পর্ক আছে কোথায়? এই যে সিলিকন, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। নিম্নের কোনটি ডি ব্লকের মৌল? ডি ব্লকের মৌল বলতে কি বোঝানো হবে? ওই যে শেষ ইলেকট্রনটি ডি ব্লকে পৌঁছাইতে হবে, ডি অরবিটালে থাকতে হবে, এটা আর কিছু না। তো এখানে আমরা যদি একটু মার্কারি ইলেকট্রন বিন্যাসটা দেখি, মার্কারি কত? 80। মার্কারি ইলেকট্রন বিন্যাসটা এরকম, মার্কারি 80। তো জ্যাননের হচ্ছে 54, সাথে হচ্ছে তোমার 4F14, 14, 54 14 কত? 68। তো 4F এর পরে আসতেছে 5D10, 78, সাথে 6S2। তাহলে তুমি দেখো এস অরবিটাল ইলেকট্রনটা তো আগেই প্রবেশ করে, তাহলে লাস্ট ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে? ডি অরবিটালে প্রবেশ করে। তো যেহেতু ডি অরবিটালে এটা প্রবেশ করতেছে, তাহলে এটা হচ্ছে ডি ব্লকের মৌল। ঠিক আছে, এটা ডি ব্লকের মৌল। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে মার্কারি। এখন বাকিগুলা কি করব? এই কোশ্চেন অ্যান্সার কেমনে করব? ইলেকট্রন বিন্যাস সম্পর্কে টুকিটাকি ধারণা থাকতে হবে। এখন কোনটা পুরো 118টা সবগুলো মুখস্থ করবো না, সবগুলো না, কিছু কমন জিনিস আছে যেগুলো তোমরা কোশ্চেন দেখলেই বুঝবা। যেমন আর্সেনিক কমন, এটা তো টিন তো মোটামুটি কমনই। ইন্ডিয়াম এই জিনিসটা একটু আনকমন, কিন্তু তারপর অনেকে ইন্ডিয়াম মনে রাখে। তো এরকম কয়েকটা আসবে সামনে, হয়তো 2-একটা কোশ্চেন আসবে, এগুলার ইলেকট্রন বিন্যাসগুলো আমরা একটু মনে রাখবো। কিংবা ডি অরবিটালের বা ডি ব্লকের যেই এলিমেন্টগুলো আছে, ট্রানজিশন এলিমেন্টগুলো আছে, এগুলো একটু রিডিং দিয়ে রাখবো। হ্যাঁ, এগুলো আসলে অনেক মুখস্থ করে গিয়ে কমন ফালানোর বিষয় না, রিডিং পরে পরে যতটুকু মনে রাখা যায় আর কি। অনেক আগের কোশ্চেন, 2012 কোশ্চেন। নিচের কোন মৌলটি এফ ব্লক মৌল নয়? যে আবার এখন দেখো এইখানে সিরিয়াম হয়তো মনে থাকে অনেকের, থোরিয়ামও থাকে, থোরিয়াম, ন্যাপচুনিয়ামটা অতই কমন না,
তারপরে এটা। তো এইগুলো আসলে সবগুলা যে কমন জিনিস আসে তা না। এটা কত 10-11। সো এই ধরনের কোশ্চেন সেই 10, 12, 11-র দিকে আসতো। এখন এইগুলা কোশ্চেন অত আসে না, বাট স্টিল একবার রিডিং দিয়ে রাখো। হ্যাঁ, এখানে অ্যান্সার হচ্ছে আমাদের থোরিয়াম। থোরিয়ামের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা হচ্ছে 90। এক্সপ্লানেশন এটাই। ইলেকট্রন বিন্যাস দেখবা, দেখবা যে এফ অরবিটালে কোনো কি বলে এটাকে ইলেকট্রন প্রবেশ করেনি, আর কিছুই না। ঠিক আছে, মানে শেষ ইলেকট্রন আর কি। নিচের কোনটি অবস্থান্তর মৌল? অবস্থান্তর মৌল, আচ্ছা। অবস্থান্তর মৌলের ক্ষেত্রে কি করতে হবে ভাইয়া? শেষ ইলেকট্রনটা না, এখানে হচ্ছে তাদের স্টেবল যে আয়ন, স্টেবল আয়নের ক্ষেত্রে শেষ ইলেকট্রন মাত্র ডি অরবিটাল 1 to 9 থাকতে হয়, তাই না? স্টেবল আয়নে ডি অরবিটাল 1 থেকে 9 এরকম যে কোনো এক জায়গায় থাকতে হবে, এবং সেটা অবশ্যই স্টেবল আয়ন হইতে হবে। তো আমরা যদি ইলেকট্রন বিন্যাসগুলো দেখি, এই ইলেকট্রন বিন্যাসটা একটু খেয়াল করো। এটা কত আছে? 4, 6, 10, 12, 18, 18 4 কত? 22। 22 কার? 22 টাইটানিয়ামের। তুমি ইলেকট্রন সংখ্যা গণনা করলেই কিন্তু অ্যান্সার আসলে পাওয়া যাবে। ইলেকট্রন সংখ্যা গণনা করলে অ্যান্সার পাওয়া যাবে। যেমন আর্গনের হচ্ছে 18, সাথে 3d2 4s2। এখন তুমি যখন দেখতেছো এটা টাইটানিয়াম, ওইটা ভ্যানাডিয়াম, ওইটা আয়রন, ওইটা নিকেল, তুমি অলরেডি জানো যে স্ক্যান্ডিয়াম জিঙ্ক বাদ দিলে বাকিগুলো মোটামুটি আমার কি ট্রানজিশন এলিমেন্ট, তাই না? তো এইভাবে ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিতে পারো। আর যদি যে না আমি হালাল উপায় অ্যান্সার দিব, ইলেকট্রন বিন্যাস লিখবো, দেখবো, ভাঙবো, হতে পারে, ওইটা দিতে পারো, কোনো সমস্যা নেই। একভাবে দিলেই হচ্ছে কারেক্ট অ্যান্সার হইলেই হয়। আচ্ছা, টাইটানিয়ামের স্টেবল ইলেকট্রন আয়ন কোনটা? স্টেবল আয়ন হচ্ছে টাইটানিয়াম 3+। তো টাইটানিয়াম 3+-এর ইলেকট্রন বিন্যাস কি? আর্গন, ইলেকট্রন যখন যাবে কোথা থেকে যাবে? উপর থেকে আগে যাবে, 4s বাদ হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে, আর এখান থেকে কয়টা গেল? 2টা। যাবে কয়টা? 3টা। তো 3d2 থেকে একটা গেলে বাদ থাকে কত? 3d1। তাহলে আমাদের এই যে স্টেবল আয়নের ইলেকট্রন বিন্যাসে, D1 থেকে 9 হতে হবে, তাই না? ডি 0 হওয়া যাবে না, পূর্ণ হওয়া যাবে না। ডি 0 হওয়া যাবে না, পূর্ণ হওয়া যাবে না, মাঝামাঝি যে কোনো কিছু থাকতে হবে। 0 হওয়া যাবে না, পূর্ণ হওয়া যাবে না। বুঝতে পারছি কি কথাটা? ডি 0 অথবা পূর্ণ, দুইটার একটাও হওয়া যাবে না, তাই না? দুইটার একটাও হওয়া যাবে না। 1 থেকে 9 পর্যন্ত পাশাপাশি থাকতে হবে, মানে যে কোনো একটা থাকতে হবে। 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা থাকতে হবে, তাহলে ডি অরবিটাল 0 বা পূর্ণ হয়ে যাবে না। তো এখানে দেখো তো আছে 1 আছে, তার মানে এটা হচ্ছে কি আমার ট্রানজিশন এলিমেন্ট, আমার অবস্থান্তর মৌল। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে বি নাম্বার, অবস্থান্তর মৌল। ঠিক আছে। নিচের কোনটি একটি জটিল যৌগ? জটিল যৌগের ক্ষেত্রে কি লাগবে ভাইয়া? আমার একটা জটিল আয়ন লাগবে, আমার একটা কি লাগবে? এই যে ট্রানজিশন এলিমেন্ট লাগবে, তাই না? আমার একটা অবস্থান্তর ধাতু লাগবে, একটা ধাতু লাগবে আর কি। অবস্থান্তর ধাতু না হলে হবে, একটা ধাতু লাগবে। তো এই ধাতুর সাথে কি লাগবে? লিগান্ড লাগবে। লিগান্ড ধরো তুমি পানি দিতে পারো, অ্যামোনিয়া দিতে পারো, আয়রন দিতে, ফ্লোরিন দিতে পারো, ক্লোরিন দিতে পারো, ইত্যাদি ইত্যাদি, যা খুশি। তো এখানে যদি অপশন দেখি, অপশনে ধরো এই যে অ্যামোনিয়া, লিগান্ড দিছে, লিগান্ড। এই লিগান্ড থাকবে কোথায়? থার্ড ব্র্যাকেটের ভিতরে। কার সাথে? ধাতুর সাথে, তাই না? ধাতুর সাথে, ধাতু থাকতে হবে। তো ধাতুর সাথে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিগান্ড, এবার বাইরে আয়ন। আয়ন সিলভারের কত? +1, তাহলে বাইরে কত বসবে? ক্লোরিন একটা, -1, প্লাস মাইনাসে 0। ক্লিয়ার? তো এই ধরনের স্ট্রাকচার যখন আমরা দেখব, ওইগুলো হবে কি আমাদের জটিল যৌগ। ঠিক আছে। যদি বলতো জটিল আয়ন, তাহলে কি হইতো? তাহলে এই ক্লোরিনটা বাদ হয়ে, এই ক্লোরিনটা বাদে এখানে একটা প্লাস হয়ে যেত, তাহলে হয়ে যেত কি? জটিল আয়ন। তো অনেক সময় এই ধরনের প্রশ্ন আসতে পারে, তোমাকে জটিল যৌগের কথা না বলে জটিল আয়নের কথা জিজ্ঞেস করতে পারে। তো তখন যদি এই উদাহরণটা দেয়, তুমি তো স্ট্রাকচার দেখে দাগাই দিবা, কিন্তু অবশ্যই তখন এই ক্লোরিনটা বাদ দিয়ে এখানে একটা প্লাস থাকবে। হ্যাঁ, বা অন্য যদি দেয়, ধরো হেক্সাঅ্যামিনো কোবাল্ট, তখন 3+ থাকবে, বা আয়রনের থাকতে পারে, সায়ানাইড সাথে দিয়ে মাইনাস দিয়ে দিতে পারে উপরে। সো এরকমভাবে আয়ন দিয়েও আসতে পারে। ঠিক আছে। তো আমরা স্ট্রাকচার ফলো করবো যে আমাদের মেটালের সাথে, ধাতুর সাথে লিগান্ড থাকবে থার্ড ব্র্যাকেটের ভিতরে, বাইরে আয়ন বললে প্লাস মাইনাস, না বললে এরকম অ্যানায়ন বা ক্যাটায়ন কিছু একটা থাকবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ডাইয়ামিন সিলভার ক্লোরাইড। কোন আয়নটি বর্ণহীন? কোন আয়নটি বর্ণহীন? আচ্ছা ভাইয়া, তুমি একটু খেয়াল করে দেখো, এখানে যে আয়রন 2+, এই আয়রন 2+ কি? এই আয়রন 2+ হচ্ছে আমার ট্রানজিশন বা অবস্থান্তর আয়ন। এটা কি? এটা হচ্ছে অবস্থান্তর, অবস্থান্তর আয়ন। নিকেল 2+,
অবস্থান্তর আয়ন, এই আয়রন 3+ অবস্থান্তর আয়ন। আর এই যে স্ক্যান্ডিয়াম, এটা কি অবস্থান্তর আয়ন? স্ক্যান্ডিয়াম 3+, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যে অবস্থান্তর আয়নের ক্ষেত্রে, ট্রানজিশন আয়নের ক্ষেত্রে, ট্রানজিশন মেটালের ক্ষেত্রে তার স্টেবল আয়নে কি থাকতে হবে? ডি অরবিটাল শূন্য বা পূর্ণ ছাড়া বাকি সব থাকতে পারবে। তো এইটার যদি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই যে আর্গনের মতো। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? স্ক্যান্ডিয়ামের 21, 3 বাদ দিলে থাকে কত? 18 আর্গন। তো এক্ষেত্রে তো কোনো ডি অরবিটাল ইলেকট্রন থাকে না। আর আমরা জানি কি, রঙিন যৌগ গঠন করে কারা? রঙিন যৌগ গঠন করে ট্রানজিশন এলিমেন্ট, তাই না? রঙিন যৌগ গঠন করে ট্রানজিশন এলিমেন্ট বা অবস্থান্তর মৌল। তো এখানে এই তিনটাই অবস্থান্তর মৌল, ওই উস্তাদ অবস্থান্তর মৌল না। তাহলে অটোমেটিক্যালি আমাদের অ্যান্সার হচ্ছে এই যে স্ক্যান্ডিয়াম, এই বস। আয়নীকরণ বিভব। পর্যায় সারণীতে কোনো একটি পর্যায়ের বাম হতে ডান দিকে অগ্রসর হলে, কোনো একটি পর্যায়ের বাম হতে ডান দিকে অগ্রসর হলে আয়নীকরণ বিভব বেড়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে জেড ইফেক্টিভ বেড়ে যায়। জেড ইফেক্টিভ কি? এই জিনিস অলরেডি তোমরা পড়ছো, জেড ইফেক্টিভ বেড়ে যায়। জেড ইফেক্টিভ জিনিসটা কি? এটা হচ্ছে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, অর্থাৎ শেষ ইলেকট্রনের প্রতি, শেষ শক্তিস্তরের ইলেকট্রনের অথবা ওই পরমাণুর আশেপাশে অন্য কারো ইলেকট্রনের প্রতি, হ্যাঁ, ওই নিউক্লিয়াসের যেই টান, ইফেক্টিভলি যেই টানটা, অ্যাকচুয়াল যেই টানটা সে ফিল করে, যেটা থিওরিটিক্যালি ওটা না, অ্যাকচুয়ালি যেই টানটা সে ফিল করে, শিল্ডিং ইফেক্ট বাদ দিয়ে যেই টানটা সে ফিল করে, ওইটাই হচ্ছে কি জেড ইফেক্টিভ বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তো এই ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে, ওই ইলেকট্রনটাকে সরাইতে তত কষ্ট হবে, তাই না? সরাইতে তত কষ্ট হবে। তাহলে ইলেকট্রন সরাইতে কষ্ট যদি বেশি হয়, আমার আয়নীকরণ শক্তি কি হবে? বেশি হবে। তাহলে জেড ইফেক্টিভ বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে, আমার আয়োনাইজেশন পটেনশিয়াল আইপি বা আয়োনাইজেশন এনার্জি আইই, যে নামে ডাকো না কেন সমস্যা নাই, এইটা তত বেশি হবে। তাহলে আমাদের এখানে বলছে আয়নীকরণ বিভব বেড়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে আমার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যায়, নিউক্লিয়াসের চার্জ বেড়ে যায়। ক্লিয়ার? নিচের কোন মৌলটি আয়নীকরণ বিভব বেশি? একদম বাচ্চাদের কোশ্চেন আর কি, ছোটবেলার কোশ্চেন। কি কি আছে? সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। আর কে আছে? সিলিকন আছে। সিলিকন কোথায়? সোডিয়ামের পাশে। সোডিয়াম, এই ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। আচ্ছা ভাইয়া, উপর থেকে নিচে যদি যাই আমরা, তাহলে আমাদের আয়নীকরণ শক্তি কি? কমে, তাই না? তাহলে নিচ থেকে উপরে বাড়ে। এইটার সব থেকে বেশি এই তিনটার মধ্যে। আবার ডান থেকে বামে গেলে কি হয়? বাড়ে। তার মানে সোডিয়াম থেকে কার বেশি? সিলিকনের বেশি। তো প্রথম কথা হচ্ছে যে এই তিনটা অপশনের মধ্যে সোডিয়াম বেশি, আর সোডিয়াম থেকে সিলিকনের বেশি। তাহলে ওভারঅল কার বেশি হবে? ওভারঅল সিলিকনের বেশি হবে। কার? সিলিকন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নিচের কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বাধিক বেশি? এটা একদম সেই 9-10-এর পড়া, যে আমরা এরকম দেখছিলাম বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তো আমরা এরকম কিছু দেখছিলাম না, যে কার্বন থেকে বোরনের বেশি, অক্সিজেন থেকে নাইট্রোজেনের বেশি। হ্যাঁ, এখানে এই যেই এইটা নিয়ম অনুযায়ী সব থেকে বেশি হওয়ার কথা কার? অক্সিজেনের, তাই না? কারণ কি? ওই যে বাম থেকে ডানে গেলে বাড়ে। কিন্তু এইখানে আগেরগুলো বাদ দিলাম, এই দুইটা যদি কম্প্যারিজন করি, নাইট্রোজেন আর অক্সিজেন, এই দুইটার মধ্যে কার বেশি ভাইয়া? নাইট্রোজেনের বেশি। কারণ কি? কারণ হচ্ছে স্টেবল ইলেকট্রন বিন্যাস, 1s2, 2s2, 2p3। ওই যে আমরা একটা কথা বলি না, যে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড, অর্ধপূর্ণ আর পূর্ণ অরবিটালগুলো অধিকতর সুস্থিত। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে এটা কি আছে? অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 1s2, 2s2, 2p4, তাই না? 2p4। তো 2p4 হইলে এখান থেকে একটা ইলেকট্রন গিয়ে 2p3 হবে, এটা ইজিলি সেই ইলেকট্রনটা ছাড়তে পারবে। কিন্তু 2p3 এর ক্ষেত্রে এটা স্টেবল ইলেকট্রন বিন্যাস, অর্ধপূর্ণ অবস্থায় আছে পি অরবিটাল, এখান থেকে ইলেকট্রন নেওয়াটা বেশি কষ্ট। তাহলে ওভারঅল সবগুলো বিবেচনা করলে সব থেকে বেশি কোনটা? সব থেকে বেশি হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ভাইয়া, তোমরা মনে হইতে পারে যে ভাইয়া 9-10-এর পড়াইগুলো কি পড়াইতেছেন, বুয়েট প্রিলি 22-23 এবং আরও কিছু সিলি কোশ্চেন আছে, যেটা তুমি দেখবা যে বুয়েট প্রিলি একদম রিসেন্ট আসছে, এখন তুমি বিশ্বাস করতে পারবে না। এই জন্য এই ক্লাসটা শুরু করার আগে আমি বলছিলাম যে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ টপিক থেকে তুমি ভাববা যে এটা কী আসছে, আমরা এত কিছু পড়লাম, আবার রিটেনে গিয়ে হয়তো আবার তুমি সারপ্রাইজড হতে পারো যে না ঠিক আছে, এখান থেকে তো রিটেনে অনেক ভালো ভালো কোশ্চেন হয়, অনেক কি বলে এটাকে ইম্পর্টেন্ট কোশ্চেন হয়। সো এই জিনিসটা তুমি মাথায় রেখে তুমি মানে
ক্লাসগুলো করবা, কিংবা হচ্ছে তুমি নিজেও কোশ্চেন সলভ যখন করবা তখন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ মিসলিড হইতে পারে বা মিসগাইড হইতে পারে। ওকে, ঠিক আছে। আমরা যাই পরেরটা। তার আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবা, বুয়েট মানেই যে একদম 100% কোশ্চেন তোমার হবে কঠিন হবে ওরকম কিছুই না, ওরকম কিছুই না। তুমি যদি আজকে পড়াশোনা বন্ধ করে দাও, ডিরেক্ট বুয়েটের পরীক্ষার হলে যাও, তুমি 50% কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে, এটা একদম শিওর, একদম শিওর। আবার তুমি ফেল করবে, এটাও শিওর, কারণ 50% দিয়ে তুমি পাস করতে পারবে না, 50% দিয়ে পাস করতে পারবে না, মানে চান্স পাবা না। তাহলে এই 50% সবাই পারবে, ধরো এই কোশ্চেনটা সবাই পারবে, এরকম ধরো ওই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ বিভব, সবাই পারবে। তাহলে পার্থক্যটা হয় কোথায়? পার্থক্যটা এরকম কমন টপিকের মধ্যেই একটু তোমার দিয়ে দিবে, এটা সেটা এমসিকিউতে হইতে পারে, সেটা রিটেনও হইতে পারে। তুমি অন্যান্য এমসিকিউ চ্যাপ্টারে দেখবা যে এমসিকিউতে অনেক জটিল জটিল কোশ্চেন আছে বা কনসেপচুয়াল কোশ্চেন আছে, না হইলে রিটেনে অনেক কনসেপচুয়াল কোশ্চেন আছে, কোথাও না কোথাও তোমাকে আটকাবে। সেই পার্সেন্টেজটা কত? সেই পার্সেন্ট হচ্ছে নেক্সট 30%। নেক্সট 30%, অর্থাৎ এখানে 50% সবাই পারবে, বাকি 30%-এ পার্থক্য হয়ে যায়, কে পারবে কে পারবে না, কে চান্স পাবে কে চান্স পাবে না। তাহলে কত হলো? 80%। মূলত 80% কোশ্চেনই মূলত ফিক্সড হয়ে যায়, কে চান্স পাবে কে চান্স পাবে না। আর বাকি 20% ম্যাক্সিমামই পারবে না, ওখানে যারা টপ করে তারা 2-4 জন পারবে। পারবে বলতে তাও 100% পারবে না, ওই 80 থেকে একটু হালকা কিছু বেশি পাবে, ঠিক আছে? তো এই জন্য এই জিনিসগুলো নিয়ে আসলে এত মানে খাওয়ার দরকার নাই। ওই আমরা কি করি যে আমরা সব বাদ দিয়ে ওই 20%-এর পিছনে দৌড়াই, লাস্ট 20%, যে দুনিয়া সব কঠিন জিনিস পড়ে উল্টায় ফেলবো, আইআইটি ফাইআইটি একদম উল্টায় দিব, এরপর পরীক্ষার খাতায় উল্টায় দিই, সহজ জিনিস ভুল করে ফেলি। সো এই জন্যই হচ্ছে কোশ্চেন সলভ, যেন সহজ জিনিসটা অন্তত ভুল না হয়, ঠিক আছে? ফাইন, ওকে, কোশ্চেন সলভের ক্লাসের জ্ঞান না দিই, আমরা যাই পরেরটাতে। 3টি মৌল এ বি সি এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 18, 19, 20। এ বি সি পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, 19, 20। বলছে মৌল 3টির আয়নীকরণ বিভবের সঠিক ক্রম কোনটি? আয়নীকরণ শক্তি। আচ্ছা ভাইয়া, 18 কার? 18 হচ্ছে আর্গনের, তাই না? 18 হচ্ছে আর্গন। 19 কার? 19 হচ্ছে পটাশিয়ামের, 20 কার? 20 হচ্ছে ক্যালসিয়ামের। এখন আয়নীকরণ শক্তির কথা বলছে, বাম থেকে ডানে গেলে কি হয়? বাম থেকে ডানে গেলে বাড়ে। তাহলে আমরা যদি পটাশিয়াম আর ক্যালসিয়ামের কথা চিন্তা করি, বেশি কার? বেশি হচ্ছে ক্যালসিয়ামের। আর এইখানে যে ভদ্রলোক, এটা কে? এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি প্রায় 0 এবং আয়নীকরণ শক্তি অনেক বেশি। তাহলে এইখানে এই 3টার মধ্যে যদি আমরা কম্প্যারিজন করি, তাহলে সর্বপ্রথম সবথেকে বেশি হবে কার? সবথেকে বেশি হবে আর্গন, যেটা হচ্ছে আমাদের এ মৌল। আর্গন হচ্ছে এ। এরপরে হচ্ছে আমাদের পটাশিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে কে? পটাশিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে হচ্ছে আমার ক্যালসিয়াম। তারপরে লাস্টে আসবে হচ্ছে আমার পটাশিয়াম। তাহলে প্রথমে আর্গন, তারপর ক্যালসিয়াম, তারপর পটাশিয়াম। আমাদের অপশনে আছে এ বি সি। আর্গন হচ্ছে আমাদের এ যোগ মৌল, ক্যালসিয়াম হচ্ছে আমাদের সি মৌল, এবং পটাশিয়াম হচ্ছে আমাদের বি মৌল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ সি বি। এ সি বি কোনটা? এই যে লাস্টেরটা, এইখানে সব থেকে বেশি হচ্ছে এ, তারপর সি, তারপর বি। ক্লিয়ার? ওকে, এইটাও দেখো সিকেরুয়েটের 22-23 কোশ্চেন, কত ইজি কোশ্চেন। আচ্ছা, নিম্নলিখিত স্পেসিসের মধ্যে আয়নীকরণ শক্তির ক্রম কোনটা? আয়নীকরণ শক্তির ক্রম, আচ্ছা আছে কি কি? অক্সিজেন নর্মাল একটা আছে, এই অক্সিজেন প্লাস আছে, আর হচ্ছে অক্সিজেন মাইনাস আছে, এখন আয়নীকরণ শক্তি তো আমরা জানি যে আয়নীকরণ শক্তিটা কি? সর্বশেষ ইলেকট্রনকে সরায় নিতে যে এনার্জিটা লাগে, সিম্পল, ক্লিয়ার? এখন আমার যখন নিউক্লিয়াসের চার্জ আছে, অর্থাৎ আয়নে যখন আমি পজিটিভ চার্জ, পজিটিভ নেগেটিভ যেখানেই থাকবে, দেয়ার মাস্ট বি অ্যান ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, তাই না? তো ওই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য কি করবে? সে শক্তিস্তর ইলেকট্রনকে সে অধিকতর জোরে টান দিবে। একটা নিউট্রাল, একটা কি বলে এটাকে, নিরপেক্ষ একটা অণু বা নিরপেক্ষ একটা পরমাণু এই কাজটা করতে পারবে না। অর্থাৎ এক্সট্রা ফোর্সে যে টান দিয়ে ধরে রাখাটা, সেটা দিতে পারবে না, কারণ এখানে সেই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা নাই। তাহলে যখনই পজিটিভ চার্জ বৃদ্ধি পাবে, পজিটিভ চার্জ ইনক্রিজ হবে, তখন আমার আয়নীকরণ শক্তির মান বাড়বে। তারপরে নর্মালটা তো নর্মাল, আবার নেগেটিভের কথা চিন্তা করো। নেগেটিভ মানে এক্সেস অফ ইলেকট্রন, অতিরিক্ত ইলেকট্রন আছে, তাই না? তো অতিরিক্ত ইলেকট্রন থাকলে কি হবে?
ওই ইলেকট্রন ইলেকট্রন আবার রিপালশন হবে, বিকর্ষণ হবে। তখন শেষের ইলেকট্রনটাকে দুইজনের মধ্যে যখন শত্রুতা লাগে ওইখানে মাঝখানে একটু পিঞ্চ করতে ভালো লাগে, তাই না, বা জিনিসটা ইজি হয়ে যায়। দুজন যখন অটোমেটিক নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করতেছে তখন তৃতীয় পক্ষ ইন্টারফেয়ার করে তাকে সরায় নেওয়াটা ইজি, তাই না? এক্ষেত্রে এই ব্যাপারটা হয় যে নেগেটিভ নেগেটিভ যখন রিপালশন হয়, বিকর্ষণ হয়, তখন শেষ ইলেকট্রনটাকে সরায় নেওয়াটা ইজি হয়। তাহলে এই যে তিনটা স্পেসেস এখানে দেওয়া আছে তার মধ্যে আমার সব থেকে বেশি আয়নীকরণ শক্তি হবে এই প্লাসের, ঠিক আছে। তারপর নিউট্রাল যেটা আছে ওইটাই, এবং সব থেকে কম হবে মাইনাসের, কারণ ওই মাইনাস এক্সট্রা ইলেকট্রন থাকার কারণে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হওয়ার কারণে শেষ শক্তি স্তরে ইলেকট্রনটাকে টেনে বের করাটা মোটামুটি সহজ হবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা দাঁড়াচ্ছে দেখো তো, প্লাস। এই যে সি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার, সব থেকে বেশি প্লাসের, তারপরে নিউট্রাল, তারপরে হচ্ছে মাইনাস নেগেটিভ। ওকে, ক্লিয়ার? যাই পরেরটাতে। কোনটি হতে ইলেকট্রন বের করতে বেশি শক্তি লাগে? কোনটি হতে ইলেকট্রন বের করতে বেশি শক্তি লাগে? তো ওই যে মাত্রই যেটা বললাম যে আমাদের পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ আমাদের যত বেশি হবে, আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ শক্তি তত বেশি হবে, ইলেকট্রন বের করাটা তত ইজি হবে। তো আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই তাহলে আমাদের এখানে অ্যালুমিনিয়াম আছে যেটা 3+। তো অ্যালুমিনিয়াম 3+ মানে কি ভাইয়া? অ্যালুমিনিয়াম 3+ মানে হচ্ছে এখানে সব থেকে বেশি, অর্থাৎ 3টা পজিটিভ চার্জ আছে, এবং এইটা থেকে ইলেকট্রন বের করাটা কম্পারেটিভলি আদার যে স্পেসিস আছে তাদের থেকে কষ্টকর। হ্যাঁ, তো আমাদের ওইটাই জানতে চাইছে যে কোনটা বেশি শক্তি লাগে। নিচের কোনটির দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি? দ্বিতীয় আয়নীকরণ শক্তি, আচ্ছা আমরা যদি একটু দেখি, 2s2 2p4, 3s2 3p4, 3s2 3s2 3p6। আচ্ছা, এখন দেখো এটা অলরেডি কি আছে? স্টেবল আছে। এই যে এটা অলরেডি স্টেবল, তাই না? এটার প্রথম আয়নীকরণ শক্তি কষ্টকর, কারণ এটা কি? এটা স্থিতিশীল আয়ন আছে, 2s2 পূর্ণ অরবিটাল আছে, প্রথমটাই কষ্টকর। এরপর আসো 3s2 3p6, এটাও কি? পূর্ণ অবস্থায় আছে, পি অরবিটাল পূর্ণ, তার মানে এখান থেকে ইলেকট্রন নেওয়া কি? কষ্টকর। তাহলে এই যে এই দুইটার প্রথম আয়নীকরণ শক্তি কষ্টকর। আমাদের অপশনে কি চাইছে ভাইয়া? অপশনে চাইছে হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এখন দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা যদি এই দুইটা দেখি, 2s2 2p4 পি অরবিটাল অপূর্ণ, 2p4 পি অরবিটাল অপূর্ণ, 3p4 আনস্টেবল। তো এই দুইটার ক্ষেত্রে আমরা চিন্তা করি, এই নাম্বারটা আমরা একটু দেখি, 2s2 2p2 2p4, এখান থেকে ধরো একটা ইলেকট্রন বাদ যাবে, মাইনাস ইলেকট্রন বাদ যাবে, গেলে এটা কীরকম থাকে? এটা থাকে 2s2 2p3। এবার এটা কি? স্টেবল, স্থিতিশীল। এটা আমাদের কোন আয়নীকরণ শক্তি? এটা হচ্ছে আমার ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, প্রথম আয়নীকরণ শক্তি, ফার্স্ট। এবার আসো পরেরটা, বি নাম্বারটা। বি নাম্বার কি? 3s2 3p4। এটার ক্ষেত্রেও কি হবে? আমরা প্রথমে একটা ইলেকট্রন বাদ দিব, আর এরপরে হচ্ছে এটা কি আমাদের? এটা হচ্ছে এই মৌলটার জন্য ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, প্রথম আয়নীকরণ শক্তি। এটার ক্ষেত্রে কি হবে? 3s2 3p3 শুটের মাঝখানে আমি আয়, সমস্যা নেই, আমি কাটি না। তুই ব্রেক দিয়ে আয় না, শুট ওই তো শুট তো মানে ইয়া করে আয়। শেষ করে আসবো কতক্ষণ? আর 1 ঘন্টা। না তাইলে 2 মিনিটে লে আয়। আচ্ছা, তো 3p3। হ্যাঁ, এখন বাচ্চারা এইবার তুমি খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম আয়নীকরণ শক্তি। এইবার যদি তুমি এখান থেকে আরও একটা ইলেকট্রন সরাও, এখান থেকে আরও একটা ইলেকট্রন সরাও, তাহলে আমরা যেটা পাবো সেটা কি? সেটা হচ্ছে এখান থেকে একটা ইলেকট্রন সরাইলা, এখান থেকে একটা ইলেকট্রন সরাইলা, হ্যাঁ, এখান থেকে একটা ইলেকট্রন সরাইলা, তাহলে এইবার আমরা পাবো হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। এটাও পাবো আমরা সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। এখন কত হচ্ছে? কোনটাতে শক্তি বেশি লাগবে? তো দুইটাই দেখো, 2s2 2p3 2s2 2p3 3s2 3p3, এইটাও p3 এইটাও p3। কোনটা থেকে আমরা? দুইটাতেই মোটামুটি এখন কি বেশি শক্তি লাগবে? দুইটা অরবিটালি অর্ধপূর্ণ, কিন্তু কোনটা থেকে বেশি লাগবে? এখন ভাইয়া একটু চিন্তা করো, ধরো এই যে এইটা একটা হচ্ছে আমার, এই হচ্ছে আমার নিউক্লিয়াস, এই একটা অরবিটাল, এই আর একটা অরবিটাল, দ্বিতীয় শক্তি স্তর। হ্যাঁ, এইটা আরেকটা, এই হচ্ছে একটা অরবিটাল, এই আর একটা অরবিটাল, এই আর একটা অরবিটাল। এটা হচ্ছে 3 নম্বর শক্তি স্তর। এটা কি? 3s2 3p6, এটা 2s2 2p6। এখন তুমি চিন্তা করো, একটা ইলেকট্রন আছে এইখানে,
এইখানে আরেকটা ইলেকট্রন আছে এই যে এইখানে। তো নিউক্লিয়াস থেকে কোনটার দূরত্ব বেশি? নিউক্লিয়াস থেকে এই যে এইটার দূরত্ব বেশি না? হ্যাঁ, এইখানে 1s 2s দুইটা শক্তি স্তর আছে, তাদের ইলেকট্রন আছে, তাদের শিল্ডিং ইফেক্ট আছে, তারা বাধা দিবে, এই সব কিছু অতিক্রম করে সে এই ইলেকট্রনকে টানতে যাবে। আর এইখানে মাত্র একটা শক্তি স্তর আছে, দুটো ইলেকট্রন আছে, ওই দুইটা ইলেকট্রনের শিল্ডিং ইফেক্ট অতিক্রম করতে পারলে সেই ইলেকট্রনকে টান দিতে পারবে। তাহলে কোন অরবিটালে কোন নিউক্লিয়াসটা বেশি জোরে ইলেকট্রনকে টান দিতে পারবে? অবশ্যই প্রথম নিউক্লিয়াসটা, তাই না? কারণ কি? কারণ হচ্ছে প্রথম নিউক্লিয়াসে ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছাকাছি আছে, কাছাকাছি। তো নিউক্লিয়াসের যত কাছাকাছি থাকবে তত সেই ইলেকট্রনটা সরায় নিতে কষ্ট হবে, কষ্ট হবে। ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে ওই যে প্রথমটা। বা আমরা যদি একদম সিম্পলি বলতাম, এই এত কথা বলার দরকার ছিল না, সিম্পলি এখানে এটাতে এটা 2s2 2p3 শক্তি স্তর, তার মানে এটার পরমাণুর আকার ছোট, পরমাণুর আকার যত ছোট হবে আয়নীকরণ শক্তি তত বেশি হবে। এইভাবে বললেও হয়, তুমি যেভাবেই চিন্তা করো কোনো প্রবলেম নেই। হ্যাঁ, দিন শেষে কারেক্ট অ্যান্সার হইলেই হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এ, অ্যান্সার হচ্ছে এ। এরপরে ইলেকট্রন আসক্তি। গ্যাসীয় অবস্থায় নিরপেক্ষ পরমাণুতে একটি ইলেকট্রন যোগ করলে যে শক্তির পরিবর্তন হয় তাকে কি বলা হয়? কত সালে কোশ্চেন? 12-13। আচ্ছা, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি, তাই না? তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। আচ্ছা, কোন উক্তিটি সত্য নয়? বোরনের আয়নীকরণ শক্তি, আয়নীকরণ বিভব বেরিলিয়াম অপেক্ষা কম। বোরন বেরিলিয়াম অপেক্ষা কম, ঠিক আছে। ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম। ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম, ঠিক আছে। অক্সিজেনের আয়নীকরণ বিভব নাইট্রোজেন অপেক্ষা কম, মাত্রই দেখলাম আমরা, ঠিক আছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ অম্লধর্মী, ঠিক আছে। ইলেকট্রন আসক্তি একটি পর্যাবৃত্ত ধর্ম নয়। আমরা জানি ইলেকট্রন আসক্তি কি? একটি পিরিয়ডিক প্রপার্টি, তাই না? একটা পর্যাবৃত্ত ধর্ম। সো এই কথাটা ভুল আছে, এবং এই প্রশ্নে যেটা ভুল সেটাই ঠিক, তাই না? বলছে কোনটি সত্য নয়, তাহলে এইটা সত্য নয়, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে। ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম নয় কোনটি? ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম নয় কোনটি? আচ্ছা, তো আমরা 1 নাম্বারটা দেখি, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন। আচ্ছা, এই ধরনের কোশ্চেনের সুবিধা হচ্ছে যে কমনটা যদি খুঁজে বের করা যায়, বাকিগুলা যাচাই না করলে চলে। যেমন ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা কি জানি? যে ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের বেশি, তাই না? ডিউ টু সাইজ। আমরা জানি ক্লোরিনের সাইজ একটু বড়, ইলেকট্রন ডেন্সিটিটা কম থাকে, এই জন্য এটাতে ইলেকট্রন আসক্তি বেশি। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা, কিন্তু ফ্লোরিনের সাইজ বা আকার ছোট হওয়ার কারণে ইলেকট্রন ডেন্সিটি বা ঘনত্ব বেড়ে যায়, সেই জন্য ফ্লোরিন থেকে ক্লোরিনে বেশি। কিন্তু এই যে বি নাম্বার অপশনে ফ্লোরিন বেশি দেখাইছে, তার মানে এটা সত্য নয়, ঠিক আছে। বাকিগুলো যাচাই করলাম না। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি। পিরিয়ডিক টেবিলের মধ্যে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? ফ্লোরিন। ওকে, এগুলা একদম সিম্পল কোশ্চেন। সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? ফ্লোরিন। ফ্লোরিন ইলেকট্রন সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা কত? 9। 1s2 2s2 2p5। এই যে এটা হচ্ছে আমার ফ্লোরিন। কোনটির তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি? তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি কে কে আছে? সিলিকন, ফসফরাস, সালফার আর টিন। টিন বাদ সিলিকন, ফসফরাস আর কে আছে? সালফার। বলছে তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি কার? আমরা জানি বাম থেকে ডানে গেলে কি হয়? বাম থেকে ডানে গেলে বাড়ে। তাহলে আমাদের এখানে সর্বডানে কে আছে? সালফার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে সালফার। অ্যান্সার হচ্ছে সালফার। এরপরে আসি পরমাণুর আকার, ব্যাসার্ধ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। এখান থেকে কি কি কোশ্চেন আসছে? বলছে আয়নিক ব্যাসার্ধের ক্ষেত্রে সঠিক ক্রম কোনটি? আয়নিক ব্যাসার্ধের সঠিক ক্রম জানতে চাইছে। তো আয়নিক ব্যাসার্ধের সঠিক ক্রমের ক্ষেত্রে খুবই সিম্পল, আমাদের যে সঠিক ব্যাসার্ধের ক্ষেত্রে একটা জিনিস, দুইটা জিনিস আমরা জানতে হবে। যখন পজিটিভ চার্জ আসবে, পজিটিভ চার্জ, পজিটিভ, এটার সাথে আমরা কম্প্যারিজন করব কার? ব্যাসার্ধ, ব্যাসার্ধ। তো আমরা একটা জিনিস মনে রাখবো যে পজিটিভ চার্জ যত বাড়বে ব্যাসার্ধ তত কমবে, ঠিক আছে। এরপরে আমরা কম্প্যারিজনে যাব কার সাথে? আমরা যাব হচ্ছে নেগেটিভ চার্জের সাথে। কার? ব্যাসার্ধর। এইখানেও আমরা একটা লাইন মনে রাখবো, সেটা কি? সেটা হচ্ছে এই নেগেটিভ চার্জ যত বাড়বে
ব্যাসার্ধ তত বাড়বে। এবার এই কম্প্যারিজন থেকে তুমি নিজে অ্যান্সারটা দিতে পারো, এই কম্প্যারিজন থেকে তুমি নিজেই অ্যান্সারটা দিয়ে দিতে পারো। সেটা কীরকম ভাইয়া দেখো তো, যে আমার এখানে কি কি আছে, অক্সিজেন আছে, অক্সাইড ফ্লোরাইড আছে, আর হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম। তো এই যে অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+, আর হচ্ছে সোডিয়াম প্লাস, এই তিনটার মধ্যে বলছে পজিটিভ যত বাড়বে ব্যাসার্ধ কমবে। তাহলে সব থেকে ব্যাসার্ধ কম কার? সব থেকে ব্যাসার্ধ কম হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর সোডিয়াম। তার মানে এই যে এই অবস্থায় আছে, ঠিক আছে। আবার বলছে যখন আমাদের নেগেটিভ চার্জ বাড়বে ব্যাসার্ধ বাড়বে। তো নেগেটিভ চার্জ এখানে কে কে আছে? এখানে আছে হচ্ছে তোমার ফ্লোরাইড, এখানে আছে হচ্ছে অক্সাইড। তাহলে এই জায়গাটাতে বেশি কার হবে? যেহেতু অক্সাইডের চার্জ বেশি, অক্সাইডের বেশি, তারপর ফ্লোরাইড। আর এই নেগেটিভ চার্জের থেকে আবার কি এই পজিটিভ চার্জগুলার ব্যাসার্ধ কম হবে। এখন সবসময় কি পজিটিভ চার্জ থাকলেই কম হবে? না। তুমি কম্প্যারিজনটা কখন করবা? যখন সবার ইলেকট্রন সংখ্যা সমান। তুমি এগুলোকে দেখো, এরা সবাই আইসো ইলেকট্রনিক। সবাই কি আইসো ইলেকট্রনিক, সবার ইলেকট্রন সংখ্যা সমান। এখন তুমি মনে করো যে পারমাণবিক সংখ্যা 50, তার সাথে তুমি যদি পারমাণবিক সংখ্যা 5 এর তুলনা করো, যে ভাইয়া পারমাণবিক সংখ্যা যেটা 5 বা পারমাণবিক সংখ্যা যেটা 7 সেটা তো মাইনাস আছে, কিন্তু পারমাণবিক সংখ্যা যেটা 50 সেটা তো প্লাস আছে, তাহলে মনে হয় 50টা ছোট না। তুমি কম্প্যারিজনটা তখনই করতে পারবা যখন আইসো ইলেকট্রনিক হবে, যখন ইলেকট্রন সংখ্যা সমান হবে, বা আশেপাশে থাকলে কম্প্যারিজন করা যায়। বাট তুমি যদি থিওরিটিক্যালি করতে চাও, মিলাইতে চাও, তখন সেটা আইসো ইলেকট্রনিক হওয়া যাবে, ঠিক আছে, হইতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা দেখি কোনটার সাথে মিলে। এই যে লাস্টারটা, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে সব থেকে বড় হচ্ছে অক্সাইড, তারপরে ফ্লোরাইড, তারপরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। আয়নিক ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি? কে কে আছে? পটাশিয়াম, ক্যালসিয়াম, রুবিডিয়াম, স্ট্রনশিয়াম, আর হচ্ছে আচ্ছা এই চারটা। তাহলে এ হচ্ছে পটাশিয়াম, এ হচ্ছে ক্যালসিয়াম, লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, তাই না? রুবিডিয়াম, বেরিলিয়াম মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, স্ট্রনশিয়াম। তাহলে রুবিডিয়াম প্লাস, স্ট্রনশিয়াম 2+, এটা প্লাস, এটা 2+। এখন বলছে আয়নিক ব্যাসার্ধের কথা বলছে, হ্যাঁ। তো বাম থেকে ডানে গেলে আয়নিক ব্যাসার্ধ কি হয়? বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ কমে। তার মানে অটোমেটিক্যালি এই দুইটা থেকে এই দুইটার ব্যাসার্ধ বেশি। আবার উপর থেকে নিচে গেলে ব্যাসার্ধ বাড়ে। তাহলে সব থেকে বেশি কোনটা আছে এখানে? সব থেকে বেশি আছে এই যে ডান থেকে বাড়ে গেলে, ডানে গেলে, বাম থেকে ডানে গেলে কি হয়? কমে। বাম থেকে ডানে গেলে কমে। তার মানে এই দুইটার ক্ষেত্রে বিবেচনা করলে পটাশিয়ামের বেশি, আর উপর থেকে নিচে গেলে বাড়ে। তাহলে সব থেকে বেশি কার আছে? সব থেকে বেশি হচ্ছে রুবিডিয়ামের, ঠিক আছে, রুবিডিয়ামের। এরপরে কার আছে? এরপরে এখানে কি আছে? পটাশিয়াম, এখানে ক্যালসিয়াম, এখানে স্ট্রনশিয়াম। এখন পটাশিয়াম আছে প্রথম শক্তি স্তরে, স্ট্রনশিয়াম আছে দ্বিতীয় শক্তি স্তরে, তাহলে স্ট্রনশিয়ামের বেশি হবে, তাই না? এরপরে পটাশিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে যদি চিন্তা করি, তাহলে পজিশন বামে কার আছে? বামে হচ্ছে পটাশিয়ামের, তাহলে এইটার বেশি হবে, এটা বেশি হবে। তাহলে আমাদের সিরিজটা কীরকম হবে? সিরিজটা হবে শুরুতে হচ্ছে আমার রুবিডিয়াম প্লাস, হ্যাঁ, এটা সব থেকে আয়নিক ব্যাসার্ধর কথা বলছে। তাহলে এরপরে হচ্ছে আমার স্ট্রনশিয়াম 2+, এরপরে হচ্ছে আমার পটাশিয়াম প্লাস, এবং এরপরে হচ্ছে সব শেষে হচ্ছে আমার ক্যালসিয়াম 2+। তো আমরা একটু দেখি কয় নাম্বার এই অপশনটা মিলে, একটু খেয়াল করো কয় নাম্বার অপশনটা মিলে। অপশনটা মিলে হচ্ছে ওই যে প্রথমটা, রুবিডিয়াম প্লাস, তারপর স্ট্রনশিয়াম, তারপর পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, ঠিক আছে। তো এই যে যেটা বলছিলাম, যে যদি পাশাপাশি হয় তখন কম্প্যারিজনটা করা যায় পর্যায়ভিত্তিক ধর্ম দিয়ে। পর্যায়ভিত্তিক ধর্ম, যে পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে গেলে কমে, তার মানে এই পাশে যে থাকবে তার বেশি, এই পাশে আবার উপর থেকে নিচে গেলে বাড়ে, তাহলে নিচে যে থাকবে তার বেশি। ওকে, তাহলে যাই আমরা পরেরটাতে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে নিষ্ক্রিয় গ্যাসসমূহের স্ফুটনাঙ্ক, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিষ্ক্রিয় গ্যাসসমূহের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তুমি যদি ইসের কথা বলো, ধরো হিলিয়াম, তারপর নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। তো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিষ্ক্রিয় গ্যাসের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। কারণ কি? কারণ হচ্ছে পারমাণবিক সংখ্যা যত বাড়বে এগুলোর অ্যাটমিক সাইজ বড় হবে, এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা বৃদ্ধি পায়, ঠিক আছে। ওই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার কারণে
তুমি যদি কম্প্যারিজন করো নিয়নের সাথে ক্রিপ্টনের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেশি, আর ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেশি হলে তুমি তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে কম্প্যারেটিভলি একটু বেশি এনার্জি দেওয়া লাগবে। ওই এনার্জিটাই আলটিমেটলি কি স্ফুটনাঙ্ক। কম্প্যারেটিভলি একটু বেশি তাপ দেওয়া লাগবে, বেশি হিট দেওয়া লাগবে, বেশি এনার্জি দেওয়া লাগবে। ওইটাকে আমরা কী হিসাবে এখানে কাউন্ট করতেছি? স্ফুটনাঙ্ক হিসাবে। তাহলে সাইজ যত বাড়বে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল তত বাড়বে, ভ্যান ডার ওয়ালস ফোর্স তত বাড়বে, এবং কোন ফোর্স? ভ্যান ডার ওয়ালস ফোর্স। ভ্যান ডার ওয়ালস ফোর্স তত বাড়বে এবং দিন শেষে কী হবে? স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বৃদ্ধি পায়। যদি এক্স এর আন্তঃআণবিক বল ওয়াই এর চেয়ে দুর্বল হয়, তাহলে এক্স এর আন্তঃআণবিক বল ওয়াই এর চেয়ে দুর্বল হবে। এখন যার আন্তঃআণবিক বল দুর্বল সে সহজে কি হবে? সহজে দূরে চলে যাবে, অল্প তাপে সে উড়ে চলে যাবে, তাই না? তাহলে তার বাষ্প হওয়ার যে প্রবণতা সেটা বেশি হবে, তাই না? বাষ্প হওয়ার যে প্রবণতা সেটা বেশি হবে, মানে খুব সহজেই সে বাষ্প হয়ে যাবে। তো যে সহজেই বাষ্প হয়ে যাবে তার বাষ্পচাপটা কী হবে? বেশি হবে। তাহলে যার আন্তঃআণবিক বল কম তার বাষ্পচাপ বেশি, বাষ্প হওয়ার প্রবণতা বেশি। অ্যাট দ্য সেম টাইম সে কী করবে? খুব অল্প তাপে বাষ্প হয়ে যাবে, তাহলে তার স্ফুটনাঙ্কটা কী হবে? কম হবে। খুব অল্প তাপে বাষ্প, তাহলে কম। সো আন্তঃআণবিক আকর্ষণ বল যেটা, আন্তঃআণবিক আকর্ষণ বল আন্তঃআণবিক আকর্ষণ বল সাথে হচ্ছে বাষ্পচাপ সাথে হচ্ছে স্ফুটনাঙ্ক। আচ্ছা, খেয়াল করো তাহলে এই আন্তঃআণবিক আকর্ষণ বল যত বেশি হবে বাষ্পচাপ কি হবে? আন্তঃআণবিক আকর্ষণ বেশি হলে বাষ্পচাপ কম হবে, মানে কম বাষ্প হইতে চাবে, স্ফুটনাঙ্ক বেশি হবে, মানে অনেক শক্তি দিয়ে তাকে কি করা লাগবে? তার বয়েলিং পয়েন্টে পৌঁছাইতে হবে। কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বল যদি কম হয়, খুব সহজেই বাষ্প হবে, তাহলে বাষ্পচাপ বেশি হবে এবং খুব অল্প তাপেই সে কি হবে? উড়ে চলে যাবে, তার মানে তার স্ফুটনাঙ্কটা কম হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে যে বাষ্পচাপটা বেশি হবে, স্ফুটনাঙ্ক কম হবে। যে ওয়াই চেয়ে এক্স এর বাষ্পীয় চাপ বেশি হবে এবং স্ফুটনাঙ্ক কম হবে। এই নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই সম্পর্কগুলো আমরা একটু মনে রাখার ট্রাই করবো। এই স্লাইডটা এরকম হইলো কেন? ওকে, হীরকের উচ্চ গলনাঙ্ক ব্যাখ্যা করার জন্য নিচের কোন যুক্তিটি ভুল? হীরকের ক্যালাস একটি বৃহৎ অণু, কারেক্ট। হীরক অণুতে সমযোজী কার্বন কার্বন বন্ধনগুলো দৃঢ়, কারেক্ট। হীরকের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল অত্যন্ত তীব্র না, আন্তঃআণবিক আকর্ষণ বল তীব্র না। হীরকের সকল কার্বনগুলো sp3 সংকরায়িত। তাহলে এইখানে এই যে এই ইনফরমেশনটা ভুল আছে। আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক তীব্র না, বাট স্টিল হীরক কেন এত মানে স্থিতিশীল? এর কারণ হচ্ছে এর ক্যালাস বড়, সমযোজী বন্ধনগুলো খুব দৃঢ় হয়, হ্যাঁ, তারপর সবগুলোর মধ্যে sp3 সংকরায়ন ইত্যাদি বেশ কিছু গুণাবলীর কারণে ও অনেক স্টেবল হয়। বাট তার মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল অত্যন্ত তীব্র, এরকম কোনো কোয়ালিটি তার মধ্যে নাই। এরপর আসি মৌলের অক্সাইডের ধর্ম। নিচের কোনটি রঙিন গ্যাস? নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটা প্যারাম্যাগনেটিজমের কারণে রঙিন হয়। কিছু জিনিস একটু মুখস্থ করে রাখবা। নিচের কোনটি অম্লীয় বা অ্যাসিডিক অক্সাইড নয়? অম্লীয় বা অ্যাসিডিক অক্সাইড কোনটা? যারা ওই যে অ্যাসিড বা বেজের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতে পারে, তাই তো? অম্লীয় অক্সাইড হলে একটা, হ্যাঁ অম্লীয় অক্সাইড। তো অম্লীয় হলে কি করতে পারবে? বেজের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতে পারবে। এখন অম্লীয় অক্সাইড কারা? নর্মালি ধাতুর অক্সাইডগুলো অম্লীয় হয়, ক্ষারীয় হয়, অধাতুর অক্সাইডগুলো অম্লীয় হয়, তাই না? নর্মালি এভাবেই হয়। তো বলছে অম্লীয় বা অ্যাসিডিক অক্সাইড নয় কোনটি? তুমি দেখো নাইট্রোজেন, সালফার, ফসফরাস এরা মোটামুটি অধাতু, তাহলে এদের অক্সাইডগুলো কি হবে? অম্লীয় হবে। পটাশিয়ামের যে অক্সাইডটা আছে এটা কি হবে? এটা ক্ষারীয় হবে। তাহলে অম্লীয় অক্সাইড নয় কোনটা? এই যে এটা। এক্সেপশন আছে, বাট নর্মালি ইউজুয়ালি কি হয়? ধাতুর অক্সাইড ক্ষারীয়, অধাতুর অক্সাইড অম্লীয়। হ্যাঁ, নিচের কোন অক্সাইডটিকে উভধর্মী অক্সাইড বলে? তো উভধর্মী অক্সাইডের ক্ষেত্রে ওই ডেফিনেশনটা যে অ্যাসিড বেস দুইটার সাথে বিক্রিয়া করতে পারে, যারা উভয় ধর্মে বজায় রাখতে পারে, দুইটার সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করতে পারে। তো এদের মধ্যে কে আছে এখানে? এই যে জিঙ্ক অক্সাইড। এগুলো তোমাদেরকে শেখানো হয়েছে এবং অনেক কবিতাও শেখানো। কি যেন কবিতা পড়ায়, ওই যে জানু সোনা এলো বেবি পালিয়ে গেল, এরকম কিছু। জিঙ্ক, তারপরে টিন অক্সাইড, অ্যালুমিনা, তারপর বেরিয়াম অক্সাইড,
পালিয়ে গেল, লেড অক্সাইড ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এরকম কিছু টুকিটাকি চুটকি তোমরা শিখছো, এগুলা দিয়ে মনে রাখছো হয়তো, বা এমনিতেও মনে আছে। বাট দিন শেষে এদের এটা কি ডেফিনেশনটা কি, উভধর্মী কারা, যারা অ্যাসিড বেস উভয়ের সাথে ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ করতে পারে, উভয়ের ক্ষেত্রে তারা বিক্রিয়া করে কি করতে পারে, লবণ ও পানি উৎপন্ন করতে পারে। তাহলে আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে জিঙ্ক অক্সাইড। কোনটি উভধর্ম অক্সাইড নয়, যে মাত্র যেটা বললাম যে টিন অক্সাইড আছে, অ্যালুমিনা আছে, তারপরে যে কি বলে এটাকে, লেড অক্সাইড আছে। তাহলে আমাদের উভধর্মী না কোনটা, এই যেটা, এটা অ্যাসিডিক অক্সাইড, ফসফরাস পেন্টা অক্সাইড। কোন অক্সাইড পানির সাথে মিশালে সর্বাধিক অম্লীয় দ্রবণ তৈরি করে, সর্বাধিক অম্লীয় দ্রবণ তৈরি করে কোনটা, কার্বন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টা অক্সাইড। আমরা যদি বাম থেকে ডানের দিকে যাই, তাহলে বাম থেকে ডানের দিকে গেলে এই পানির সাথে বিক্রিয়া করে অম্লীয় দ্রবণ তৈরির যে প্রবণতা সেটা বৃদ্ধি পায়, ঠিক আছে, সেটা বৃদ্ধি পায়। তাহলে আমরা এই ক্ষেত্রে কোনটা নিব, কার্বন তো একদম এই সাইডে আছে, পাশাপাশি কি আছে, সিলিকন আর ফসফরাস আছে। তো সিলিকনের থেকে ডানে কে আছে, সিলিকনের থেকে ডানে আছে হচ্ছে ফসফরাস। তো বাম থেকে ডানে যত ডান দিকে যাওয়া যায় তত অম্লীয় ধর্ম বৃদ্ধি পায়। হ্যাঁ, তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে ফসফরাস অক্সাইড, ফসফরাস পেন্টা অক্সাইড। লেড টু অক্সাইডকে দ্রবীভূত করতে নিচের কোনটি ব্যবহার করা যাবে? আচ্ছা, লেড অক্সাইড যেটা, এই যে পিবিও লেড অক্সাইড, এটাকে তুমি নাইট্রিক অ্যাসিড দিয়ে দ্রবীভূত করবা, নাইট্রিক অ্যাসিড। কয়েকটি ধাতব যৌগের ডি অরবিটালের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ, কোন যৌগটি বেশি প্যারাম্যাগনেটিক হবে? মনে রাখবা, যত বেশি সিঙ্গেল, তোমাদের সিঙ্গেল লাইফ কি, সিঙ্গেল লাইফ হচ্ছে প্যারাময় লাইফ, সিঙ্গেল লাইফ কি লাইফ, প্যারাময় লাইফ। তো তুমি যত বেশি সিঙ্গেল তোমার লাইফে তত বেশি প্যারা, ঠিক আছে। এখন দেখো তো সিঙ্গেল কোথায় বেশি, এই যে মিঙ্গেল 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 মিঙ্গেল, একটা সিঙ্গেল, এখানে পাঁচটাই সিঙ্গেল, এখানে একটা মিঙ্গেল, চারটা সিঙ্গেল, দুইটা মিঙ্গেল, তিনটা সিঙ্গেল। তাহলে যেখানে পাঁচটা সিঙ্গেল, তোমার জীবনের পাঁচটা স্টেপ পর্যন্ত তুমি সিঙ্গেলই আছো, তোমার জীবনে সব থেকে বেশি প্যারা। যত বেশি সিঙ্গেল বা কি বলে এটাকে অযুগ্ম ইলেকট্রন থাকবে, যত বেশি বিজোড় ইলেকট্রন থাকবে, তত বেশি কি হবে, প্যারাম্যাগনেটিক হবে। রাসায়নিক বন্ধন, হিরোকেন বন্ধন প্রকৃতি কি হচ্ছে? হিরোকে একটু আগে আমরা দেখছিলাম যে হিরোকে কি থাকে, হিরোকে হচ্ছে সমযোজী বন্ধন থাকে। কোন বন্ধন? সমযোজী বন্ধন। নিচের কোনটিতে আয়নিক ও সমযোজী উভয় বন্ধনই বিদ্যমান থাকে? আয়নিক এবং সমযোজী, এটা কত বুয়েট প্রিলি 22-23 কোশ্চেন। আমরা যদি ম্যাগনেসিয়াম সালফেট দেখি, ম্যাগনেসিয়াম সালফেট, এখানে ম্যাগনেসিয়াম কি ভাইয়া, ম্যাগনেসিয়াম হচ্ছে 2+, আর সালফেট 2-, সালফেট 2-। এই যে প্লাস মাইনাস, এটা কি বন্ধন, এটা হচ্ছে আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন। আবার সালফেটের কথা যদি তুমি চিন্তা করো, সালফেট অক্সিজেন অক্সিজেন, এই যে সালফেটের এই যে বন্ধনগুলো, এগুলো কি বন্ধন, এগুলো হচ্ছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড, তাই না? এগুলো কি বন্ধন, সমযোজী বা কোভ্যালেন্ট বন্ধন। তাহলে এই ম্যাগনেসিয়াম সালফেটে, ম্যাগনেসিয়াম আর সালফেটের মধ্যে যে বন্ধন সেটা আয়নিক, আর সালফার অক্সিজেনের যে বন্ধন সেটা হচ্ছে সমযোজী। তাহলে আমাদের বলছে আয়নিক এবং সমযোজী উভয় বন্ধনই বিদ্যমান আছে কোথায়, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটে, ম্যাগনেসিয়াম সালফেট। এত জটিল যৌগটিতে কতটি বন্ধন আছে? আচ্ছা ফাইন, চলো সলভ করি। সবসময় আমরা একটা জিনিস মনে রাখবো যে ভিতরে যে মেটালটা আছে, এই মেটালের সাথে, ভিতরে যে মেটালটা আছে এই মেটালের সাথে আমার যে লিগ্যান্ড, এই লিগ্যান্ডগুলা থার্ড ব্র্যাকেটের ভিতরে যতটা লিগ্যান্ড আছে সবগুলা ভিতরে যে মেটাল আছে এই মেটালের সাথে কি বন্ধন করে, সন্নিবেশ বন্ধন করে, সন্নিবেশ। তাহলে এই একটা কোবাল্টের সাথে কয়টা সন্নিবেশ বন্ধন আছে, 6টা সন্নিবেশ বন্ধন করে আছে। কে করে আছে, এই অ্যামোনিয়াগুলা করে আছে, ঠিক আছে। এই NH3 NH3 তাহলে সন্নিবেশ বন্ধন কয়টা এখানে ভাইয়া, এখানে এগুলো সব হচ্ছে সন্নিবেশ, সব কি, সব হচ্ছে সন্নিবেশ। সন্নিবেশ কয়টা, 6টা, ঠিক আছে। সন্নিবেশ কয়টা, 6টা। ওকে, এরপর আসো, এই লিগ্যান্ডের সাথে বাইরে যে থাকে, বাইরে
এর সাথে ব্র্যাকেটের বাইরে যে থাকে যে এটা যেহেতু ক্যাটায়ন, বাইরে যে আছে অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন কি বন্ধন? আয়নিক বন্ধন। তাহলে এই কোবাল্ট 3+ সাথে কোবাল্ট 3+ সাথে আমার 3টা ক্লোরাইড, 3 ক্লোরাইড মাইনাস, এই বন্ধনটা কি? এই বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কয়টা? আয়নিক বন্ধন হচ্ছে 3টা। তাহলে কত? 6 আর 3 9। এবার আসো অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে কি হয় ভাইয়া? অ্যামোনিয়াতে এই যে একটা নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন, এগুলা কি বন্ধন আছে? এগুলো হচ্ছে সমযোজী বন্ধন আছে। কি? সমযোজী। সমযোজী কয়টা? 3টা। কিন্তু এই অ্যামোনিয়া আছে কয়টা? অ্যামোনিয়া আছে হচ্ছে 6টা। অ্যামোনিয়া কয়টা আছে? 6টা। তাহলে এই 3 কত দিয়ে গুণ দিতে হবে? 6 দিয়ে। তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 18। এবার আসো এইখানে 6টা, এখানে 18টা, 24টা আর 3টা 27টা। তাহলে আমাদের টোটাল বন্ধন হচ্ছে 27টা। টোটাল বন্ধন কয়টা? 27টা। যদি বলতো কি কি, তাহলে সন্নিবেশ বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন। অনেক ক্ষেত্রে কিন্তু শুধু নাম জিজ্ঞেস করে যেখানে কি কি টাইপের, ওই যে একটু আগেই তো দেখলাম আমরা যে ম্যাগনেসিয়াম সালফেট, এই যে এখানে আয়নিক আর সমযোজী উভয় বন্ধন। তো এরকম জিজ্ঞেস করতে পারে যে এখানে কি কি টাইপের বন্ধন আছে, তখন আমরা নাম দেখব। আর যখন সংখ্যা জিজ্ঞেস করবে তখন সংখ্যা দেখব। POCl3 এর মধ্যে কি কি ধরনের বন্ধন আছে? এই যে দিয়ে দিছে। আচ্ছা, পকল 3, তাই না? এই পকল 3 এর মধ্যে এই হচ্ছে আমার অক্সিজেন, আর এই হচ্ছে আমার ক্লোরিন, এ হচ্ছে ক্লোরিন, এ হচ্ছে ক্লোরিন। ঠিক আছে? তাহলে এখন খেয়াল করে দেখো এইখানে যে ফসফরাস ক্লোরিন, ক্লোরিন ক্লোরিন, ফসফরাস অক্সিজেন, এই সবগুলো ধাতুর মধ্যে কি ধরনের বন্ধন থাকবে ভাইয়া? এই সবগুলা কি? সবগুলো হচ্ছে সমযোজী বন্ধন। কয়টা? 1 2 3 আর উপরে 2, 5টা। টোটাল 5টা। এই যে 5টি সমযোজী বন্ধন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5টি সমযোজী বন্ধন। sp সংকরায়ন বিশিষ্ট একটি কার্বনে কোন ধরনের বন্ধন গঠন করে? sp সংকরায়ন। আচ্ছা, sp সংকরায়ন মানে কি ভাইয়া? sp সংকরায়ন মানে হচ্ছে 3টা হাত ব্লক থাকবে, অর্থাৎ কার্বন কি? কার্বন হচ্ছে ত্রিবন্ধন থাকবে। আমরা জানি ত্রিবন্ধন থাকলে sp, দ্বিবন্ধন থাকলে sp2, আর একক বন্ধন থাকলে sp3, তাই না? তো আমাদের যেহেতু sp বলছে, তাহলে আমরা কার্বন কার্বন কত বন্ধন থাকবে? ত্রিবন্ধন থাকবে। এখন বলছে একটি কার্বনের কথা বলছে, যে একটি কার্বন আসলে কি ধরনের বন্ধন করতে পারে? একটি কার্বন। তো আমরা একটি কার্বন চিন্তা করি, এক কার্বনের কয় হাত? 4 হাত। 4 হাতের মধ্যে এই 3টা কার সাথে? আরেকটা কার্বনের সাথে। তো আমরা জানি কি ভাইয়া? আমরা জানি যে এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হইলে প্রথম যেই বন্ধনটা, এই বন্ধনটা হচ্ছে সিগমা বন্ধন। পরের যেই 2টা বন্ধন, এই যে পরের যেই 2টা বন্ধন, এগুলো হচ্ছে কি? পাই বন্ধন। তাহলে এখানে সিগমা কয়টা? 1টা। পাই কয়টা? 2টা। আবার এই যে লাস্টে যে একটা একক বন্ধন আছে, এটা কি? এটা হচ্ছে সিগমা। এখানে কয়টা? 1টা। তাহলে টোটাল আমরা কয়টা পেলাম ভাইয়া? টোটাল সিগমা বন্ধন পাইছি 2টা, পাই বন্ধন পাইছি 2টা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সিগমা 2টা, পাই 2টা। সিগমা 2টা, পাই 2টা। কই আছে কোথাও? এই যে 2 পাই বন্ডস, 2 সিগমা বন্ডস। ঠিক আছে? কোশ্চেনটা বুঝতে হবে যে sp সংকরায়ন বিশিষ্ট একটি কার্বন কোন ধরনের বন্ধন গঠন করতে পারে। আচ্ছা, এরপরে বলছে sp2 সংকরায়ন দ্বারা একটি কার্বন কোন কোন বন্ধন গঠন করতে পারে? সেম টাইপের। কারণ sp2 মানে কি? sp2 মানে হচ্ছে দ্বিবন্ধন থাকবে। তাহলে কার্বন কার্বন, তাহলে বাকি কার্বনের কয়টা হাত থাকবে? 2টা হাত থাকবে। এখন যেহেতু একটা কার্বনের কথা বলছে, আমরা একটা কার্বনকে বিবেচনা করব। ঠিক আছে? তো এবার আসো আমরা একটু দেখি আমাদের দ্বিবন্ধনে বা ত্রিবন্ধনে প্রথম যেই বন্ধনটা, এটা কি? এটা হচ্ছে সিগমা। আর পরের যেই বন্ধনটা, এটা হচ্ছে পাই। পাই। আর এই যে এগুলো যত একক বন্ধন আছে, এগুলা কি? সিগমা। একক বন্ধনগুলো কি? সিগমা। তাহলে সিগমা বন্ধন কয়টা আছে? 1টা 2টা 3টা। সিগমা বন্ধন আছে কয়টা? 3টা। 1 2 3। পাই বন্ধন আছে কয়টা? পাই বন্ধন আছে 1টা। এই যে, তাহলে 3 সিগমা বন্ডস 1 পাই বন্ড। দেখো তো কোথায় আছে? 1 পাই বন্ড 3 সিগমা বন্ডস। এই যে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। PCl5 এর সংকরায়ন কি? PCl5 এর সংকরায়ন ওই যে তোমরা পড়ছো না, x = কি? হাফ ইন্টু V + M। V কত? ফসফরাসের ব্যালেন্স কত? 5 যোগ
M ফর মনোভ্যালেন্ট, মনো মানে এক, ভ্যালেন্ট মানে যোজনী, মানে একযোজী মৌল। ক্লোরিনের যোজনী এক, তার মানে কয়টা আছে? 5টা। আর কি প্লাস থাকলে মাইনাস করতাম, মাইনাস থাকলে প্লাস করতাম, কিছুই নাই। এখানে কত হয়? 5। 5 মানে কত? 5 মানে হচ্ছে sp3d, sp3d। ঠিক আছে, তাহলে এটা কোনটা? এই যে আমাদের sp3d। সহজ জিনিস, দেখলেই পারা যায় আর কি। ক্লোরিন দ্বারা গঠিত যৌগ ClF3 তৈরিতে নিচের কোন হাইব্রিড বন্ড অরবিটাল ব্যবহৃত হয়? ক্লোরিন দ্বারা। ওকে, তো x ইকুয়াল টু এই যে এই যৌগটার কথা বলছে এইটা। এখানে কেন্দ্রীয় পরমাণুকে ভাইয়া, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ক্লোরিন। কেমনে বুঝবো? যে সংখ্যায় কম আছে, তাই না? আর সংখ্যায় সমান থাকলে যার তড়িৎ ঋণাত্মকতা কম। ওকে, হাফ ইন্টু ক্লোরিনের ভ্যালেন্স কত? ভি কত? 7 যোগ ফ্লোরিন আছে 3টা, 7 আর 3 কত? 10 ডিভাইডেড বাই 2, 5। 5 মানে কি? sp3d। আবার আমরা পাইলাম কি? sp3d, sp3d দুইটাই সেম। আচ্ছা, এরপর বলছে নিচের কোনটি SF4, এই যে এটা SF4 অণুর সঠিক আকার? আচ্ছা, আমরা যদি এটার সংকরায়নটা দেখি, x ইকুয়াল টু কত? হাফ ইন্টু সালফারের কত ভাইয়া? সালফারের ভি হচ্ছে 6, ফ্লোরিন আছে 4টা, ফ্লোরিন আছে 4টা, তাহলে 6 আর 4 10 ডিভাইডেড বাই 2, 5। 5 মানে কি? 5 মানে হচ্ছে sp3d। আর sp3d যখন হয় তখন আমাদের আকৃতি কেমন হয়? sp3d যদি হয় তখন আকৃতি হয় ট্রাইগোনাল বাইপিরামিড, ত্রিভুজ আকৃতির দ্বিপিরামিড। হ্যাঁ, ত্রিভুজ আকৃতির দ্বিপিরামিড। এটা কীরকম হয়? এটা হয় ট্রাইগোনাল বাইপিরামিড, বাইপিরামিড, ত্রিভুজ আকৃতির দ্বিপিরামিড, ট্রাইগোনাল বাইপিরামিড বা ত্রিভুজ আকৃতির দ্বিপিরামিড। ঠিক আছে, ওই যে ত্রিভুজ আকৃতির দ্বিপিরামিড। কিন্তু যদি আমরা SF4 এর কথা চিন্তা করি, SF4 এ কি আছে? আবার একটু ঝামেলা আছে না? সেখানে আমরা যদি সালফারের কথা চিন্তা করি, সালফারের শেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 6টা। হ্যাঁ, 6টা। 4টা ফ্লোরিনের সাথে কয়টা গেছে? 4টা। বাকি থাকে কয়টা? বাকি থাকে 2টা। তার মানে এই যৌগটাতে একটা লোন পেয়ার আছে, একটা কি আছে? মুক্ত জোড় আছে। তো যখন আমরা এই যে sp3d যখন আমরা চিন্তা করি, তখন sp3d তে কি হয়? sp3d হওয়া মানে হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিড, ত্রিভুজ আকৃতির দ্বিপিরামিড। কখন? যখন কোনো লোন পেয়ার নাই। কিন্তু এই যে SF4 এইটা, এই যোগে কি আছে? একজোড়া মুক্ত জোড় আছে। তো sp3d যখন একজোড়া মুক্ত জোড় আসে, লোন পেয়ার আসে, একজোড়া লোন পেয়ার আসে, তখন এটার শেপটা হয়ে যায় সিস টাইপের শেপ, সিস। ওই যে তোমরা ইসে দেখবা, শিশু পার্কে গেলে দেখবা যে দুইটা থাকে, একটাতে একটা শয়তানের হাড্ডি বসে আর একটাতে একটা বসে। তো এটা করলে এটা লাফ দিয়ে ওঠে, তারপর এটা চাপ দিলে এটা লাফ দিয়ে ওঠে। ওই যে খেলে না, ওই জিনিসটা হচ্ছে সিস টাইপের। এই যে এই টাইপের, এরকম টাইপের, এই টাইপের। হ্যাঁ, তো তাহলে সালফার যেটা, এই SF4 যেটা, এটার অ্যাকচুয়ালি স্ট্রাকচার হচ্ছে সিসো টাইপের। কারণ কি? কারণ এই যে লোন পেয়ার থাকার কারণে, এখানে যদি আরেকটা লোন পেয়ার আসে তখন এটা টি শেপ হয়ে যায়। আমার এই sp3d-তে যদি এগুলো অলরেডি তোমাদেরকে পড়ানো হয়েছে, অলরেডি পড়ছো তোমরা, যেখানে যদি আরেকটা লোন পেয়ার আসতো তাহলে এটা হয়ে যেত কি শেপ? এটা হয়ে যেত টি শেপ, তাই না? আবার যদি এখানে আরেকটা লোন পেয়ার থাকতো, অর্থাৎ লোন পেয়ার যদি 3টা হইতো, এখানে 3টা হইতো, 3টা হইতো, তখন এটা হয়ে যেত আবার লিনিয়ার শেপ, এরকম শেপ চেঞ্জ হইতো। লোন পেয়ার আসতো, শেপ চেঞ্জ হইতো, শেপ চেঞ্জ হইতো। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের এটা কি হবে? সিসো। এখানে সিসোটা অপশনে নাই। ক্লিয়ার? ওকে, যাই তাহলে পরেরটাতে। তাহলে এই হচ্ছে আমার SF4 এর অ্যাকচুয়াল কি জিওমেট্রি। হ্যাঁ, এটার জন্য ভুল না হয়। নিচের কোন অণু বা আয়ন ভি আকৃতির? পানি, এরা সবাই মোটামুটি জানে, এই যে জিনিস, এটা না দেখাই। 6 কোঅর্ডিনেশন নম্বর এর যৌগিক মূলকের জ্যামিতিক কাঠামো কেমন? 6 মানে কি? 6 মানে হচ্ছে sp3
D2, S একটা, P তিনটা, চারটা, D দুইটা, টোটাল কয়টা? ছয়টা। ছয়টা হলে সেটা কি? সেটা হচ্ছে অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল। অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল। তো আমাদের এই যে অপশনে আছে লাস্টে অক্টাহেড্রাল, ঠিক আছে? পানির অণুতে বন্ধন কোণ 109.5 ডিগ্রি না হয়ে 104.5 ডিগ্রি হওয়ার কারণ কি? লোন পেয়ার বিকর্ষণ। পানির অণুতে যে লোন পেয়ার থাকে, এই লোন পেয়ার বিকর্ষণের কারণেই বন্ড অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়। আমরা জানি এটা কি sp3, আর sp3 হলে কি হওয়ার কথা ছিল? 109.5 ডিগ্রি হওয়ার কথা ছিল, কিন্তু দুইটা লোন পেয়ার হওয়ার কারণে, লোন পেয়ার রিপালশনের কারণে, বিকর্ষণের কারণে সেটা 109 থেকে 5 হয়ে 104 ডিগ্রি হয়, এবং এর শেপটা কি শেপ হয়ে যায়? ভি শেপ হয়ে যায়। ওকে, সালফেট আয়নটির জন্য কোনটি সঠিক? আচ্ছা, টেট্রাহেড্রাল, পোলার, টেট্রাহেড্রাল, নন পোলার, স্কোয়ার প্লেনার। আচ্ছা, প্রথমে জিওমেট্রি জানতে চাইছে। তো সালফেটের ক্ষেত্রে আমরা শুরুতে, সালফেটের ক্ষেত্রে আমরা আগে কি দেখব? আগে হচ্ছে এর সংকরায়ন দেখব। তাইলে তো সংকরায়ন দেখলে আমরা জিওমেট্রিটা বুঝতে পারবো। তো সংকরায়ন x = হাফ ইন্টু সালফারের কত? 6। কোনো মনোভ্যালেন্ট কিছু আছে, একযোজি কিছু আছে? নাই। তো সেটার জন্য 0, -2 আছে উপরে। তো আমরা কি বলছিলাম যে মাইনাস থাকলে প্লাস করে দিব। তাহলে কত হয়? 6 দিয়ে 8, 4। 4 মানে হচ্ছে sp3। আর sp3 হলে সেটা কি? সেটা হচ্ছে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল, ঠিক আছে? এরপরে যদি আমরা সালফারের স্ট্রাকচারটা দেখি, মানে সালফেটের স্ট্রাকচারটা দেখি, তাহলে এইভাবে আমরা সালফেটের স্ট্রাকচারটা লিখতে পারি। এরকম, এটা অ্যাকচুয়াল স্ট্রাকচার হইতে হবে এরকম না, জাস্ট এইভাবে দেখানো যায়, এই যে এরকম, ঠিক আছে? তো সালফেটের তুমি স্ট্রাকচারটা দেখলে দেখবা যে এইখানে প্রথমত সালফারের কোনো লোন পেয়ার নাই, কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। এখন পোলার হইতে হলে, তোমার পোলারিটি থাকতে হলে কি করা লাগবে? তোমার হয় মুক্তজোড় ইলেকট্রন থাকতে হবে, বা কোনো ডাইপোল মোমেন্ট আসতে হবে। তো এইখানে যদি তুমি দেখো যে অ্যাঙ্গেল থেকেই তুমি চিন্তা করো, মুক্তজোড় থেকে চিন্তা করো অথবা ডাইপোল মোমেন্ট থেকে চিন্তা করো, সব দিক দিয়ে সালফারের কি? 0, মানে সালফেটের 0। তাহলে সালফেটের ক্ষেত্রে এটা কি হবে? সালফেট হবে একটা নন পোলার জিনিস হবে। কি হবে? নন পোলার। তাহলে সালফেটের আমরা দুইটা অ্যান্সার বের করলাম, একটা হচ্ছে সালফেট টেট্রাহেড্রাল, আর একটা হচ্ছে সালফেট নন পোলার। তো আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে বি নাম্বারটা, টেট্রাহেড্রাল নন পোলার। টেট্রাহেড্রাল নন পোলার, ঠিক আছে? পোলারিটিও পোলারায়ন। আচ্ছা, নিচের কোনটির পোলারায়ন সব থেকে বেশি? কোনটির পোলারায়ন সব থেকে বেশি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম। তো আমরা ফাজান আঙ্কেলের নীতি অনুযায়ী আমরা ক্যাটায়নের ক্ষেত্রে একটা জিনিস দেখছিলাম, যে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে পোলারিটি তত বেশি হবে, তাই না? ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ ইজ প্রপোর্শনাল টু পোলারিটি। তাহলে চার্জ যত বেশি হবে পোলারিটি তত বেশি হবে। তো এইখানে যেই কয়টা যৌগ আছে তার মধ্যে যদি আমরা ক্যাটায়ন দেখি, ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম হচ্ছে কি? শুধু প্লাস। তাহলে ম্যাগনেসিয়াম 2+, এখানে সোডিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম হচ্ছে 3+, ক্যালসিয়াম 2+। তাহলে আমাদের সব থেকে বেশি চার্জ কোথায় আছে? অ্যালুমিনিয়ামে আছে। তাহলে আমাদের সব থেকে বেশি পোলারায়ন কোথায় ঘটবে? অ্যালুমিনিয়ামের মধ্যে ঘটবে, ঠিক আছে? সব থেকে বেশি পোলারায়ন কোথায় ঘটবে? অ্যালুমিনিয়ামের মধ্যে ঘটবে। নিচের কোনটির দ্রাব্যতা সব থেকে বেশি? আচ্ছা ভাইয়া, দ্রাব্যতা বেশি মানে কি বেশি? আয়নিক বেশি, কারণ আয়নিক যৌগের দ্রাব্যতা সমযোজী যৌগ থেকে বেশি। আর আয়নিক বেশি হইতে গেলে তোমার পোলারায়ন কি হইতে হবে? কম হইতে হবে, তাই না? কারণ পোলারায়ন যত বেশি, এই পোলারায়ন যত বেশি, সমযোজী তত বেশি। সমযোজী যত বেশি, আয়নিক তত কম, তার মানে 1/, আয়নিক। তাহলে পোলারায়ন যেখানে কম সেখানে আয়নিক বেশি এবং দ্রাব্যতা বেশি। তো যেই যৌগগুলো দেওয়া আছে এখানে আমার দেখতে হবে
যে কোন যৌগটাতে পোলার আয়ন সব থেকে কম হচ্ছে, আর সেটাই সব থেকে বেশি আয়নিক, সেখানেই দ্রাব্যতা বেশি। তো ফ্লোরিন 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 ফ্লোরিন, অ্যানায়ন সেম, অ্যানায়ন নিয়ে কোনো কথা হবে না, কথা হবে ক্যাটায়ন নিয়ে। ক্যাটায়ন কে কে আছে ভাইয়া? ক্যাটায়ন আছে হচ্ছে তোমার সোডিয়াম প্লাস, তারপরে হচ্ছে লিথিয়াম প্লাস, তারপরে হচ্ছে রুবিডিয়াম প্লাস, তারপরে হচ্ছে সিজিয়াম প্লাস। তো আমরা জানি যে ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলার আয়ন তত বেশি হবে। তাহলে এখানে ক্যাটায়নের আকার যত বেশি হবে ছোট হবে, পোলার আয়ন তত বেশি হবে। তো আমরা যদি পোলার আয়নের একটা সিরিজ করি তাহলে সব থেকে বেশি পোলার আয়ন হচ্ছে লিথিয়ামের, তারপর সোডিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর সিজিয়াম। কারণ কি? কারণ হচ্ছে ক্যাটায়নের আকার যত ছোট পোলার আয়ন তত বেশি। এখন ভাইয়া পোলার আয়ন যত বেশি সমযোজী তত বেশি, তাহলে এই যে সিরিজটা এটা হচ্ছে সমযোজীর জন্য। কার জন্য? সমযোজীর জন্য। তাহলে কোন যৌগটা সব থেকে বেশি সমযোজী? লিথিয়ামের যৌগটা, তারপরে সোডিয়ামের যৌগটা, তারপর রুবিডিয়ামের যৌগটা, তারপর সিজিয়ামের যৌগটা। এখন যদি আয়নিকের কথা বলি তাহলে কি উল্টা। তাহলে সব থেকে বেশি আয়নিক কোনটা? সব থেকে বেশি আয়নিক হচ্ছে সিজিয়ামের যৌগটা, সিজিয়ামের যৌগটা। আর যে বেশি আয়নিক সে তার দ্রাব্যতাই সব থেকে বেশি। তাহলে আমার দ্রাব্যতা বেশি কোনটা? দ্রাব্যতা বেশি হচ্ছে এই সিজিয়ামের যৌগটা, কারণ এটা আয়নিক বেশি, এটার পোলার আয়ন কম, এটার সমযোজী কম, এটার দ্রাব্যতা বেশি। আমি কেন এতগুলো টার্ম উল্লেখ করলাম? কারণ হচ্ছে তোমার এই দ্রাব্যতা জানতে না চায় যে গাইতে পারতো যে কোনটাতে পোলারিটি বেশি, মানে পোলার আয়ন বেশি, কোনটা সমযোজী বেশি, কোনটার অমুক বেশি তমুক বেশি। এই জন্য আমি সবগুলো টার্ম উচ্চারণ করলাম। ঠিক আছে, ওকে। তাহলে যাই আমরা পরেরটাতে। নিম্নে কোন যৌগের ডাইপোল মোমেন্ট আছে? ডাইপোল মোমেন্ট আছে কোন যৌগের? আচ্ছা, কি কি আছে? কার্বন টেট্রাক্লোরাইড CCl4, তাই না? ক্লোরিন 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 ক্লোরিন, হ্যাঁ। তারপরে গেছে CH2Cl2, কার্বন ক্লোরিন ক্লোরিন কত? CH2Cl2, হাইড্রোজেন হাইড্রোজেন ক্লোরিন ক্লোরিন। অন্যভাবেও লিখতে পারতাম, অন্য ওরিয়েন্টেশন লিখতে পারতাম, কোনো প্যারা নেই। C2Cl2, তাই না? তার মানে কার্বন কার্বন ত্রিবন্ধন, কার্বন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, ওকে। এরপর C2Cl4, তার মানে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই ক্লোরিন 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 ক্লোরিন। আচ্ছা, এখানে দেখো তো ভাইয়া প্রথম যৌগটাতে এই ওরিয়েন্টেশন যে এক্স্যাক্টলি এরকম তা না, জাস্ট আমি দেখাইতেছি। ক্লোরিন কি তড়িৎ ঋণাত্মক, এটা এদিক টানতেছে, এটা এদিক টানতেছে, একটা আরেকটাকে ক্যান্সেল করতেছে, এটা এদিক টানতেছে, এটা এদিক টানতেছে, একটা আরেকটাকে ক্যান্সেল করতেছে। তার মানে এখানে কি নাই? কোনো পোলারিটি বা ডাইপোল মোমেন্ট নাই। এবার এটা কথা চিন্তা করো, এটা এদিক টানতেছে, এটা এদিক টানতেছে, একটা আরেকটাকে ক্যান্সেল করতেছে না। বা যদি উল্টা দিকেও আমি দিতাম, যদি উল্টা দিকেও দিতাম, তাও আমার এই যে হাইড্রোজেন আর কার্বনের ক্ষেত্রে তুমি চিন্তা করো, এইখানে কি এই হাইড্রোজেন এদিকে টানতেছে? টানতেছে না, হাইড্রোজেন তো তড়িৎ ঋণাত্মক না। তার মানে এইখানে ওভারঅল যে যৌগটা, এই যৌগটাতে ওভারঅল ক্যান্সেলেশন হইতেছে না। তার মানে এইখানে কি আছে? এখানে ডাইপোল মোমেন্ট আছে। এখানে তুমি চিন্তা করো, এইটা এদিক টানতেছে, এটা এদিক টানতেছে, ক্যান্সেল, এইটা এদিক টানতেছে, এইটা এদিক টানতেছে, ওভারঅল ক্যান্সেল। এটার ক্ষেত্রে চিন্তা করো, এই ক্লোরিনটা এইদিকে টানতেছে, এই ক্লোরিনটা এইদিকে টানতেছে, ওভারঅল কি? ক্যান্সেল। তার মানে যেখানে তড়িৎ ঋণাত্মকতা দেখবো আমরা, ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে দেখবো যে কে কোন দিকে টানতেছে এবং একটা আরেকটাকে ক্যান্সেল করতেছে কিনা। যদি ক্যান্সেল করে দেয় তাহলে সেখানে আর ডাইপোল মোমেন্ট নাই। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এই যে CH2Cl2, এইটা। ঠিক আছে, CH2Cl2। এরপরেরটা তোমরা পারবা। এরপরটা যে নিচের কোনটা ডাইপোল মোমেন্ট শূন্য, অলরেডি আমরা দেখাই ফেলছি না যে কোনটা ডাইপোল মোমেন্ট শূন্য। তাহলে এবার তুমি নিজেই করতে পারবা, এটা নিজেরাই করো, নিজেরাই করো যে এইখানে ডাইপোল মোমেন্ট কেন শূন্য, এখানে ডাইপোল মোমেন্ট কেন শূন্য। ঠিক আছে, আচ্ছা। এই যে C2Cl4, একটু আগে মাত্র যেটা দেখলাম, C2Cl4, ক্লোরিন 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 ক্লোরিন। তো এখানে কি করবে? ক্লোরিন তড়িৎ ঋণাত্মক মৌল, বন্ডিং ইলেকট্রন নিজের দিকে টান দিবে, এটা এদিক টান দিবে, এটা এদিক টান দিবে, একটা আরেকটাকে ক্যান্সেল করে দিচ্ছে, এটা এদিকে টান দিবে, এটা এটাকে টান দিবে, একটা আরেকটাকে ক্যান্সেল করে দিচ্ছে। ওভারঅল কোনো ডাইপোল মোমেন্ট নাই বা ডাইপোল মোমেন্ট জিরো। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে লাস্টেরটা, C2Cl4, C2Cl4।
আচ্ছা, PS3 এর তুলনায় NH3 উচ্চ তাপে ফেটে যায়, কারণ কি? PS3 এর তুলনায় NH3 উচ্চ তাপে ফোটে, মানে স্ফুটনাঙ্ক আর কি, বাবার বাবা। তাহলে স্ফুটনাঙ্ক যে অ্যামোনিয়া কার? PS3 এর তুলনায়। এখন ভাইয়া PS3 আর NH3 এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে কোথায়? এই NH3 এর মধ্যে। এটাতে কি থাকে? হাইড্রোজেন বন্ডিং থাকে, হাইড্রোজেন বন্ডিং। আর এই হাইড্রোজেন বন্ডিং থাকার কারণে কি হয়? হাইড্রোজেন বন্ডিং থাকার কারণে এর বন্ডিং আরো স্ট্রং হয় এবং স্ফুটনাঙ্ক বেড়ে যায়। তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন বন্ধন প্রদর্শন করে। ঠিক আছে, স্ফুটনাঙ্কের উচ্চক্রম অনুসারে হাইড্রোজেন ফ্লোরাইড, পানি, অ্যামোনিয়া এবং মিথেন যৌগসমূহকে তালিকাভুক্ত করলে নিচের কোনটি সঠিক হবে? আচ্ছা, আমরা হাইড্রোজেন ফ্লোরাইড আর হচ্ছে কি বলে পানির কথা যদি বলি, হাইড্রোজেন ফ্লোরাইড আর পানি এই দুইটার কথা যদি বলি, এখানে খেয়াল করো, তোমার পানির একটা অক্সিজেন ম্যাক্সিমাম 4টা পর্যন্ত কি করতে পারে? হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। আর এখানে হাইড্রোজেন ফ্লোরাইড একটা হাইড্রোজেন বা একটা ফ্লোরিড ম্যাক্সিমাম 2টা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। তাহলে এই দুইটার মধ্যে বেশি স্ট্রংকে বেশি অবশ্যই হচ্ছে পানি। এরপর তুমি দেখো, যদি অ্যামোনিয়ার কথা বলি, অ্যামোনিয়ার নাইট্রোজেন আর এখানে ফ্লোরিন, এই দুইটার মধ্যে পোলারিটি কার বেশি? তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? ফ্লোরিনের বেশি। এই জন্য ফ্লোরিন যে বন্ডিংটা করবে, যে হাইড্রোজেন বন্ডিংটা করবে, এইটা অ্যামোনিয়া থেকে কম্পারেটিভলি একটু বেশি হবে। আর এরপরে মিথেন, এইটার কথা বাদই দিলাম, এই তো মানে হাইড্রোজেন বন্ধন গঠনই করবে না। তো এই ক্ষেত্রে আমরা এইরকমভাবে সিরিজটা সাজাইতে পারি: পানি, তারপর হাইড্রোজেন ফ্লোরাইড, তারপর অ্যামোনিয়া, তারপর মিথেন। ঠিক আছে, এই যে এটা। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি? পানি, হাইড্রোজেন ফ্লোরাইড, অ্যামোনিয়া, মিথেন। পানি, হাইড্রোজেন ফ্লোরাইড, অ্যামোনিয়া, মিথেন। কোথায় আছে, কেমন আছে? এই যে পানি, হাইড্রোজেন ফ্লোরাইড, অ্যামোনিয়া, মিথেন। পানি, হাইড্রোজেন ফ্লোরাইড, অ্যামোনিয়া, মিথেন। ঠিক আছে, ওকে। প্রুশিয়ান ব্লু কোনটি? প্রুশিয়ান ব্লু হচ্ছে আয়রন 3 হেক্সাসায়ানোফেরেট। আয়রন 3 হেক্সাসায়ানোফেরেট। এটা আমরা ফার্স্ট ইয়ার ল্যাবে এই প্রুশিয়ান ব্লু যে টেস্ট আছে ওই টেস্টগুলো করতাম। খুব সুন্দর একটা কালার প্রুশিয়ান ব্লু, খুব সুন্দর একটা কালার যদি তোমার এক্সপেরিমেন্ট মিলে। এক্সপেরিমেন্ট যখন ল্যাবরেটরিতে মিলে যায় তখন যাই হয় তাই সুন্দর লাগে, কিন্তু ল্যাবরেটরিতে যখন এক্সপেরিমেন্ট মিলে না, ল্যাবে যখন এক্সপেরিমেন্ট মিলে না, হ্যাঁ, যখন প্রেশার থাকে, তখন তুমি যতই সুন্দর কালার আসুক আর যাই আসুক আর সুন্দর লাগে না। স্পেশালি যখন আবার খ্যাসখ্যাস করা টিচার সামনে থাকে তখন খুব পেইন লাগে জিনিসটা। সো এই আয়রন 3 হেক্সাসায়ানোফেরেট প্রুশিয়ান ব্লু, এই কালারটা অনেক সুন্দর যদি তোমার এক্সপেরিমেন্ট মিলে। ঠিক আছে, ওকে। তাহলে বাচ্চারা আজকে এ পর্যন্তই। মোটামুটি তোমরা দেখছো যে এইটাও বুয়েট প্রিলি 22-23 কোশ্চেন। সো আমি আবারও বলি যে কিছু চ্যাপ্টার আছে যেখানে এমসিকিউ দেখে তোমার করা কঠিন, যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট। এক্ষেত্রে তোমার রিটেন এবং ওভারঅল কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। তো এইখানে এই মৌলে পর্যাবৃত্ত ধর্ম খুবই ফালতু একটা চ্যাপ্টার, অনেক লেন্দি একটা চ্যাপ্টার। আমার মনে হয় এই চ্যাপ্টারটা নিয়ে আমাদের একটা গাইডলাইন দেওয়া উচিত। তো খুব শীঘ্রই আমরা এই চ্যাপ্টার নিয়ে একটা গাইডলাইন দিব, যে এখান থেকে কোন টপিকগুলো তুমি শেষ মুহূর্তে এসে স্কিপ করতে পারবা। যেহেতু একবার পড়ছো, যদি পরীক্ষায় চলেই আসে একেবারে, তখন ওই আগে যতটুকু পড়ছো ওইটুকু দিয়েই তোমার ম্যানেজ দিয়ে আসা লাগবে। আর শেষ মুহূর্তে এসে কোনগুলোকে একটু বেশি গুরুত্ব দিবা, এটা নিয়ে একটা গাইডলাইন, আমরা ছোট একটা গাইডলাইন সেশন নেব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।